বরাবরের মতো ওর এই হাওড়া জেলা ইতিবৃত্ত গ্রুপের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে হাওড়া জেলার ইতিহাস চর্চা নিয়ে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা হাজির হয়ে গেছি। আজকে আমাদের 16তম পর্ব। এই চ্যানেলে এই এই গ্রুপে আমাদের যে লাইভ প্রোগ্রাম, তার 16তম পর্বে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজ 2রা আগস্ট। আজ এমন একজন মহান মানুষের জন্মদিন, যিনি আমাদের বাংলা, বাঙালি, আমাদের ঐতিহ্য, আমাদের সমস্ত রকমের, যিনি আমাদের গর্বকে, বাংলার বাঙালির গর্বকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। নবজাগরণের একজন সার্থক পূর্বপুরুষ, বিশিষ্ট বিজ্ঞানী, বিশিষ্ট উদ্যোগপতি, বিশিষ্ট লেখক, বিশিষ্ট গবেষক, সাহিত্যিক এবং আরও অনেক 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 অভিধায় যাকে আমরা বাঁধতে চাইলেও হয়তো বাঁধতে পারবো না, সেই এমন একজন অসাধারণ মানুষ, তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 161তম জন্মদিবস পূর্ণ করে আমরা 162 জন্মদিবসের দিকে এগোচ্ছি। এই পূর্ণ লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি আজকে হাওড়া জেলার ইতিবৃত্ত গ্রুপে, তাঁকে জানতে, তাঁর জীবন, তার কাজকর্ম, তার বিভিন্ন বিষয় নতুন প্রজন্মের মানুষের কাছে এবং পুরনো প্রজন্মের মানুষের কাছে তুলে ধরতে আমরা চলে এসেছি আজকে আমাদের এই অনুষ্ঠান নিয়ে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং তার হাওড়া যোগ এই অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে আমরা বরাবরের মতো যাকে পেয়েছি অত্যন্ত প্রিয় মাননীয় মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আজকে আমরা 2রা আগস্টের এই পুণ্যতিথিতে স্মরণীয় দিনে আজকে আমরা আমাদের এই লাইভ নিয়ে, যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তাঁর সম্পর্কে, জীবন সম্পর্কে। আচার্য প্রফুল্লচন্দ্রকে নিয়ে আলোচনা করার সময় একটা কথা না বলে পারছি না। সেটা হচ্ছে উনি চৈত্র 1336 সালে একটা ছোট লেখা লিখেছিলেন লাইব্রেরি, মানে পাঠাগার নিয়ে। সেখানে উনি একটা কথা লিখেছিলেন, সেটা দিয়েই আজকে আলোচনাটা শুরু করব। উনি লিখেছিলেন যে ইংরেজিতে একটা কথা আছে যে মানুষের সঙ্গী দেখলেই তাকে চেনা যায়। আমি বলি মানুষ কি বই পড়ে তা দেখলেই তাকে চেনা যায়। আসল হচ্ছে পড়া দরকার, যাকে বলে ওয়েল ইনফর্মড, তাই হওয়া দরকার। ওয়েল ইনফর্ম না হতে পারলে লেখাপড়ার কোনো মূল্যই নেই। প্রফুল্লচন্দ্র রায় একটা বহুমুখী ব্যক্তিত্ব, যাকে এত কম সময়ের মধ্যে ধরা খুব মুশকিল। প্রথম হচ্ছে তিনি ভোরেশিয়াস রিডার। ইংরেজিতে একটা কথা আছে, ভোরেশিয়াস রিডার মানে ভয়ঙ্কর পাঠক একদম, মানে কি বলবো, যা পাচ্ছেন হাতের কাছে তাই পড়বেন সেরকম। শুধু যে ব্যাকরণ, আমাদের রসায়নশাস্ত্র বা ইত্যাদি নয়, কাব্য, গণিত, ইতিহাস, ভূগোল, আমাদের খাওয়া দাওয়া, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, কোনো দিক পড়াশোনা নেই, মানে ভয়ঙ্কর পড়াশোনা। ভোরেশিয়াস রিডার যাকে বলা, তিনি একজন রিডার। দ্বিতীয় হচ্ছে তিনি একজন মহান শিক্ষাব্রতী, একজন প্রকৃত শিক্ষক, এবং প্রচুর ভালো ভালো ছাত্র তৈরি করেছেন, যেটা আসল দরকার। তৃতীয় হচ্ছে একজন শিক্ষকের যে গুণ থাকা উচিত, লেখক। তিনি একজন অত্যন্ত ভালো মানের লেখক, যিনি আমাদের প্রাচীন যুগের হিন্দু যে কেমিস্ট্রি ছিল, রসায়নশাস্ত্র ছিল, সেই বিষয়ে গবেষণা করে দুখণ্ডে একটা অমূল্য বই লিখলেন রসায়ন এর ওপরে, শাস্ত্রের ওপরে, হিন্দু কেমিস্ট্রি। আমার মনে পড়ছে যে ব্রজেন্দ্রনাথ শীলের কথা। আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, উনি 1864 সালে জন্মেছিলেন। এই 1861-তে এই প্রফুল্লচন্দ্রের জন্ম, আর 64-তে হচ্ছে ব্রজেন্দ্রনাথ শীলের জন্ম। তো ব্রজেন্দ্রনাথ শীল দ্য পজিটিভ সায়েন্স অফ এনসেন্ট হিন্দুজ বলে একটা বই লিখেছিলেন। সেই বইটাও প্রায় ওই একই গোত্রের, অর্থাৎ ব্রজেন্দ্রনাথ শীল এবং আচার্য প্রফুল্লচন্দ্রকে যদি পাশাপাশি রাখা যায়, তাহলে দেখা যাবে যে মোটামুটি দুজনের মধ্যেই এই গুণটা রয়েছে যে দুজনেই অসামান্য পণ্ডিত। আচ্ছা, লেখক হলো, তাহলে তিনি কেমিস্ট্রির উপর বই লিখলেন। তৃতীয়, তারপরে হচ্ছে তোমার তিনি স্বদেশ প্রেমিক। স্বদেশের জন্য তিনি প্রচুর কাজ করেছেন, বন্যাত্রাণে সাহায্য করেছেন, দুর্গতদের সাহায্য করেছেন, কি করে
ক্ষুধা নিবারণ করা যায় তার ব্যবস্থা করেছেন। তারপরে হচ্ছে তোমার দানবীর, মানে তিনি তার সমস্ত পয়সা কড়ি যা জমিয়েছিলেন, যা রোজগার করেছিলেন সব বিদ্যা শিক্ষার কাজে ব্যয় করেছেন। নিজে সামান্য একটা টাকা রেখে বাকি সব দান করে দিয়েছেন। তারপরে হচ্ছে তিনি উদ্যোগপতি, বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছেন, প্রথম বাঙালি উদ্যোগপতি। এত বড় উদ্যোগপতি আর বাংলাদেশে জন্মায়নি কখনো। ভবিষ্যতেও কোনোদিন ওই প্রফুল্লচন্দ্রের মতো উদ্যোগপতি জন্মাবে কিনা সন্দেহ, কারণ তাকে দেখে অনেকেই ইন্সপায়ার্ড হয়ে এই ব্যবসায় নেমেছেন। তিনিও বারবার বলেছেন যে বাঙালি শুধু চাকরি করলে হবে না, ব্যবসা করতে। এরকমভাবে নানান গুণে তিনি গুণান্বিত এবং একজন প্রকৃত মানুষ, সত্যিকারের অর্থে একজন প্রকৃত মানুষ। রবীন্দ্রনাথের চেয়ে বয়সে একটু সামান্য ছোট, সেই সূত্রে তিনি একটা খুব মজার ঘটনা সে পরে বলা যাবে সেটা। রবীন্দ্রনাথের সঙ্গে তার একবার চিঠি চালাচালি হয়েছিল রাজশেখর বসুর একটা লেখা নিয়ে। সেইখানে তিনি রবীন্দ্রনাথকে বলেছিলেন যে আপনি আমার থেকে একটু বয়সে বড়, সেই জন্য আপনাকে বড়দাদা বলে আমি কিছু বলতে পারছি না, না হলে আপনাকে দিতুম আচ্ছা করে আর কি। এরকম একটা মজাদার রসিকতা করেছে। যাই হোক, 1861 সালের এই 2রা আগস্ট ওনার জন্ম হয়েছিল যশোর জেলার রারুলি কাটিপাড়া গ্রামে। বাবার নাম হরিশচন্দ্র রায়চৌধুরী আর মা হচ্ছেন ভুবনমোহিনী দেবী। তাদের তৃতীয় সন্তান এই প্রফুল্লচন্দ্র। বাবার ইচ্ছে ছিল যে ছেলে পড়াশুনো করুক। বাবার খুব বড় একটা ভালো লাইব্রেরি ছিল এবং খুব ভালো কালেকশন ছিল। ছোটবেলা থেকে প্রফুল্লচন্দ্র একটু রুগ্ন ছিলেন। যাই হোক, উনি 1871 সালে কলকাতায় এসে হেয়ার স্কুলে ভর্তি হলেন। তারপরে পরের বছরই তাঁর একটা রক্ত আমাশা হলো, মারাত্মক রক্ত আমাশা, এবং 2 বছরের জন্য ওনাকে দেশের বাড়িতে কাটাতে হলো। এই সময়টা ওনার কাছে খুব মূল্যবান, কারণ ওই 2 বছরে তিনি যা পড়াশুনো করেছেন ওই বাবার লাইব্রেরি থেকে, এটা ভীষণভাবে কাজে দিয়েছিল পরবর্তীকালে। তারপর তিনি ফিরে এসে আবার অ্যালবার্ট স্কুলে ভর্তি হলেন। তারপর ম্যাট্রিকুলেশন পাস করলেন। তারপর বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশন কলেজ, যেটা, সেখানে এসে পড়ার জন্য ভর্তি হলেন। তারপর বিএ পাস করলেন। মেট্রোপলিটন কলেজে কেমিস্ট্রির ছিল না কোনো ব্যাপার, তখন রসায়নবিদ্যার চর্চা ছিল না, সেই জন্য উনি প্রেসিডেন্সি কলেজে এসে মাঝে মাঝে লেকচার শুনতে আসতেন, গিয়ে আমাদের সাহেবদের লেকচার আর কি। তারপরে উনি 1882 সালে গিলক্রাইস্ট বৃত্তির জন্য পরীক্ষা দিলেন। সেই যুগের সবচেয়ে নাম করা বৃত্তি, 6,000 টাকা প্রায় পাওয়া যায়, সেটা পড়লে বিদেশে যাওয়া যায়। এবং সেই গিলক্রাইস্ট বৃত্তি পাস করে, ভারত থেকে 2জন পাস করেছিল, আরেকজন সাউথ ইন্ডিয়ান ছিলেন। তো তিনি ওই SS ক্যালিফোর্নিয়া জাহাজে করে চলে গেলেন বিদেশে। এডিনবার্গ ইউনিভার্সিটিতে গেলেন, এডিনবরাতে। সেখানে গিয়ে তিনি বিএসসি করলেন। তারপর 87-এ ডিএসসি করলেন 87 সালে। তা সেই সময় ওখানে উনি বাংলা ছিলেন, আর হোপ পুরস্কার পেয়েছিলেন, আর তার সঙ্গে ফ্যারাডে গোল্ড মেডেলও পেয়েছিলেন। তারপর 88 সালে উনি যখন ভারতে ফিরলেন, তখন চাকরির অবস্থা খুব খারাপ। জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায় দুজনেই চেয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতে, কিন্তু মুশকিল হচ্ছে তখন প্রেসিডেন্সি কলেজে এক বছরের মাইনে 200 টাকা, আর বিদেশি প্রফেসর যদি হয় তাদের মাইনে 300 টাকা। অর্থাৎ এই একটা ডিসক্রিমিনেশন বা ফারাক ছিল। প্রফুল্লচন্দ্র রাজি হলেন না। জগদীশচন্দ্র বাধ্য হয়ে রাজি হলেন বটে, কিন্তু তিনি ওই পয়সা নিতে অস্বীকার করলেন। অর্থাৎ দু রকমের সার্ভিস ছিল, একটা হচ্ছে ইম্পেরিয়াল সার্ভিস, মানে ব্রিটিশদের জন্য একটা আলাদা সার্ভিস, আর একটা নেটিভদের জন্য আলাদা সার্ভিস। এইটা দুজনের কেউই মেনে নিতে পারেননি। লেখালেখি হলো, শেষমেশ 11 মাস প্রফুল্লচন্দ্র বেকার বসে থেকে তারপরে তোমার ওই প্রেসিডেন্সি কলেজে জয়েন করলেন 200 টাকা মাইনেতে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সরাসরি প্রফেসর পদ পেলেন না। যাই হোক, কি করা যাবে, তো পড়াতে তো হবেই। পাশাপাশি উনি সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিলেন। 1891 সালে তৈরি করলেন নেচার ক্লাব। এই নেচার ক্লাবে ওনার সঙ্গে ছিলেন রামব্রহ্ম সান্যাল। রামব্রহ্ম সান্যাল হচ্ছেন ভারতীয় যে চিড়িয়াখানা, আলিপুর যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানার প্রথম ভারতীয় অধিকর্তা রামব্রহ্ম সান্যাল। জগদীশচন্দ্র বোস তো বটেই, তার সঙ্গে নীলরতন সরকার, ডাক্তার নীলরতন সরকার, এরা সব মিলে একটা নেচার ক্লাব তৈরি করলেন। সেই সময় একটা বেশ মজার ঘটনা আছে। ওই নীলরতন সরকারের বাড়িতে একটা সাইকেল শেখার আসর বসতো সকালবেলা। জগদীশচন্দ্র আর প্রফুল্লচন্দ্র এরা দুজনে মিলে সাইকেল চড়া শিখতে যেতেন। ওই এতে আমাদের বড়বাজারের কাছেই একটা জায়গায় নীলরতন সরকারের একটা বাড়ি ছিল। তারপর ফিরে এসে খাওয়া দাওয়া হতো। 92 সালে উনি করলেন বেঙ্গল কেমিক্যাল। একটা খুব প্রাথমিক স্তরে দেশীয় ভেষজ শুরু হলো। তারপর 1896 সালে উনি আবিষ্কার করলেন মার্কুরিয়াস নাইট্রাইট। এই বছরই ওনার বাবার মৃত্যু হলো এবং উনি আবার ইউরোপ গেলেন।
1897 সালে ওনার যে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি সেইটা প্রথম ভলিউম, যেটা ফার্স্ট এডিশন, সেটা লেখা শুরু হলো। আর সেটা পাবলিশড হলো 1902 সালে। 1902 সালে প্রথম ওই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি শুরু হলো। 1904-এ ওনার মা মারা গেলেন, উনি আবার বিলেত গেলেন, ইংল্যান্ডে গেলেন। 1909 সালে প্রেসিডেন্সি কলেজে হেড অফ দি ডিপার্টমেন্ট, এবং ওই হিন্দু কেমিস্ট্রি, যেটা হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, তার সেকেন্ড ভলিউমটা বেরিয়ে গেল। অর্থাৎ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি একটা পায়োনিয়ারিং বুক আমাদের ভারতীয় রসায়ন শাস্ত্রে। এটা একটা পায়োনিয়ারিং আবিষ্কার, পায়োনিয়ারিং কি বলবো কাজ। এর তুল্য বই আপাতত আর সে সময় তো বটেই, অনেক পরেও আর এরকমভাবে লেখা হয়নি। এরকমভাবে প্রাচীন ভারতীয় যে সমস্ত ভেষজ ছিল সেগুলোর গুণাগুণ আবিষ্কার করতে তাকে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, বইটা না দুটো বই না দেখলে বোঝা যায় না। ফার্স্ট ভলিউমটা বেরোলো 1902-এ, আর সেকেন্ড ভলিউমটা বেরোলো 1909-এ। পাশাপাশি তিনি কিন্তু অন্যান্য লেখালেখিও করছেন। 1910-এ তিনি বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতি হলেন, এবং বাংলা ভাষায় যে বিজ্ঞান চর্চা করা যায়, যেটা পরবর্তীকালে দেখিয়েছিলেন সত্যেন্দ্রনাথ বোস, সেইটার সূচনা করেছিলেন কিন্তু এই প্রফুল্লচন্দ্র রায়। তারপরে 1911 সালে শুরু হলো ময়দান ক্লাব। খুব ইন্টারেস্টিং। ময়দান ক্লাব মানে হচ্ছে গড়ের মাঠে হাওয়া খেতে যাওয়া। তাতে অধ্যক্ষ গিরিশচন্দ্র বসু আমাদের বঙ্গবাসী কলেজের প্রিন্সিপাল ছিলেন। তারপরে সত্যানন্দ বসু, এরকম সব তোমার দেবপ্রসাদ ঘোষ, এইসব বিখ্যাত বিখ্যাত লোকেরা মিলে তৈরি করলেন ময়দান ক্লাব। 1912 সালে ব্রিটিশ সরকার তাকে দিল কম্প্যানিয়ন অফ ইন্ডিয়ান এম্পায়ার, মানে সিআইই উপাধি দিল। তারপরে ততদিনে প্রেসিডেন্সি কলেজ থেকে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি গড়ে উঠেছে, এবং আশুতোষ মুখার্জি আসার পর অত্যন্ত চেষ্টা করছেন যাতে ওখানে বিজ্ঞানে নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা যায়। কিন্তু টাকা পয়সার প্রচণ্ড অভাব, সরকার তো কোনো পয়সাই দিচ্ছে না। সেই জন্যে ওই বড় বড় যারা দেশীয় মানে ভালো বড় মানুষ ছিলেন, যেমন স্যার তারকনাথ পালিত, তিনি তার বাড়ি, টাকা পয়সা ইত্যাদি অনেক কিছু দান করলেন, এবং তার নামে একটা পোস্ট তৈরি হলো পালিত প্রফেসর। এরকম রাসবিহারী ঘোষ, তিনিও পরবর্তীকালে ওই ঘোষ প্রফেসর, এরকম একটা পদ তৈরি হয়েছিল। মানে বিভিন্ন বড় বড় লোকের নামে পদ তৈরি করে ওই ওনারা যে টাকা দিয়েছিলেন সেখান থেকে মাইনে দেওয়ার ব্যবস্থা হলো, এবং প্রফুল্লচন্দ্রকে আশুতোষ মুখোপাধ্যায় ডেকে পাঠালেন এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে পালিত প্রফেসর হিসেবে জয়েন করার জন্য। তিনি 1916 থেকে আর 1936 পর্যন্ত টানা এই পোস্টে ছিলেন। তারপরেও কিন্তু আশুতোষ আমাদের ইউনিভার্সিটি তাকে ছাড়েনি, ক্যালকাটা ইউনিভার্সিটি। 36 সালের পরে তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন এমেরিটাস প্রফেসর ছিলেন, অর্থাৎ সাম্মানিক অধ্যাপক। আমৃত্যু তিনি এই পোস্ট হোল্ড করেছিলেন। 1919-এ তিনি নাইট উপাধি পেলেন, এবং বেঙ্গল পটারিজ, একটা কারখানা যেটা 1901 সালে শুরু হয়েছিল কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র স্টাতে, মানে পটারি মানে চিনেমাটির যে সমস্ত জিনিস দিয়ে তৈরি করা যায়, সেই বেঙ্গল পটারিজের তিনি ডাইরেক্টর হলেন। 1920 সালে তিনি ঢাকায় গেলেন। ঢাকা এবং বেনারস ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডক্টরেট দিল। আবার উনি বিলেত গেলেন একটা কনফারেন্সে যোগ দিতে। 1922 সালে তিনি নিজেই টাকা দান করলেন, নাগার্জুন পুরস্কার কলকাতা ইউনিভার্সিটিতে চালু করলেন। তার সঙ্গে সঙ্গে স্বদেশী আন্দোলন যেটা ছিল সেখানেও তিনি যোগদান করলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন, গান্ধীজির সঙ্গে তার পরিচয় হলো, এবং 23 সালে ফরিদপুরে দেখা যাচ্ছে একটা সম্মেলন যে হচ্ছে, সেখানে গান্ধীজি এবং চিত্তরঞ্জনের সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্র কিন্তু ভাষণ দিচ্ছেন। 24 সালে তৈরি হলো ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি। 25 সালে গেলেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, ভীষণ ভালো সম্পর্ক ছিল। শান্তিনিকেতন দেখে এলেন। 29 সালে উনি কেমব্রিজে কংগ্রেস অফ দ্য ইউনিভার্সিটির সভায় ব্রিটিশ সরকারের সমালোচনা করলেন একেবারে সরাসরি। তারপর তাঁর 70তম জন্মদিন পালন হলো। সেই সভায় রবীন্দ্রনাথ ছিলেন, এবং ক্যালকাটা মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই সভাটা হয়েছিল 32 সালে। 34 সালে হলো লন্ডন কেমিক্যাল সোসাইটি, তিনি তার ফেলো নির্বাচিত হলেন। 36-এ অবসর গ্রহণ করলেন, এবং নিজের টাকা দিয়ে আশুতোষ মুখোপাধ্যায়ের নামে একটা স্মৃতি পুরস্কার বা স্মারক পুরস্কার 10,000 টাকা তিনি দান করলেন ক্যালকাটা ইউনিভার্সিটিকে। 37 সালে লিখলেন আত্মচরিত। তারপর বেঙ্গল কেমিক্যাল সঙ্গে তাঁর একটুখানি মনোমালিন্য হলো। 40 সালে উনি বেঙ্গল কেমিক্যাল ছেড়ে দিলেন, আর 44 সালের 16ই জুন সন্ধ্যায় তাঁর মৃত্যু হলো। তিনি শেষ জীবনে থাকতেন রাজাবাজারে সায়েন্স কলেজের একটা ছোট্ট ঘরে।
সেইখানে মুরারি বলে মেদিনীপুরের একটি ছেলে ছিল, তার দেখাশোনা করতো, কলেজেও দেখাশোনা করতো। এই হচ্ছে সংক্ষেপে তার জীবন চরিত্র। এবার আমি আরেকটু বলে নিই, তারপর তুমি বলো। এটা হচ্ছে যে প্রফুল্লচন্দ্র রায় যেসব ছাত্রদের তৈরি করেছিলেন, ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, মানে বলা যেতে পারে স্টলওয়ার্ডস। মেঘনাদ সাহা থেকে শুরু করে, সত্যেন বসু থেকে শুরু করে, প্রিয়রঞ্জন রায়, বিমান বিহারী দে, নীলরতন ধর, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ রায়, জ্ঞানেন্দ্রনাথ সেন, তোমার মেঘনাদ সাহা, পুলিন বিহারী সরকার, মানিকলাল দে, জিতেন্দ্রনাথ রক্ষিত, কার নাম করব, হেমেন্দ্র কুমার সেন, পঞ্চানন নিয়োগী, অতুলচন্দ্র ঘোষ, বীরেশচন্দ্র গুহ, এমনকি এস ভাটনগর, তিনি বলেছিলেন যে আমার দুর্ভাগ্য যে যার নামে শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড পুরস্কার, সেই এস ভাটনগর তিনি বলেছিলেন যে আমার দুর্ভাগ্য যে সরাসরি আমি স্যার তিসরি রায়ের ছাত্র হতে পারিনি, কিন্তু তিনি অতুলচন্দ্র ঘোষের ছাত্র ছিলেন। অতুলচন্দ্র ঘোষ যিনি প্রফেসর রায়ের ছাত্র ছিলেন, অর্থাৎ আমাদের প্রফুল্লচন্দ্রের ছাত্র অতুলচন্দ্রের ছাত্র হচ্ছেন প্রফেসর শান্তিস্বরূপ ভাটনগর। তো এই হচ্ছে তার ছাত্র। ইউনিভার্সিটি যখন পড়াতেন অত্যন্ত সাদামাটা লেকচার দিতেন, খুব সাদামাটা। অনেক সময় সিলেবাস শেষ হতো না, সেই জন্যে যখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা অন্য কেউ তাকে ডেকে প্রশ্ন করতেন যে আপনি সিলেবাস শেষ করেননি, তখন তিনি উত্তর দিতেন যে আমার কাজ সিলেবাস নিয়ে নয়, আমার কাজ হচ্ছে রসায়ন শাস্ত্রের যে মূল রস সেটা ছাত্রদের মধ্যে ঢোকানো। উই টিচ কেমিস্ট্রি অ্যান্ড ইট ইজ নট দ্য সিলেবাস অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। তিনি পরিষ্কার মুখের ওপর বলতে পারতেন এই কথাটা, বিকজ উই টিচ কেমিস্ট্রি অ্যান্ড নট দ্য সিলেবাস অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। সিলেবাস শেষ করার দিকে আমার কোনো দায় নেই, আমি এদেরকে কেমিস্ট্রি শেখাতে এসেছি। এই হচ্ছে প্রফুল্লচন্দ্র। এবার তুমি একটুখানি ওনার অন্যান্য দিকগুলো নিয়ে একটু আলোচনা করো যদি। খুব সুন্দর সুন্দর ছবি দেখাচ্ছ সায়ন, খুব ভালো লাগছে। ইন্ডিয়ান ফিল্ম ডিভিশনের তৈরি করা তথ্যচিত্র। আচ্ছা, ওনার জন্ম শতবর্ষে এই তথ্যচিত্রটি প্রকাশিত হয়েছিল 1961 সালে। তো সেইটা এটা এখানে চলছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এইটাই স্যার আছে, এই যে প্রফুল্লচন্দ্র সেনের ডান দিকে যিনি বসে আছেন, বাঁদিকে, তিনি হচ্ছেন ডিএন মল্লিক। ডিএন মল্লিক, হ্যাঁ, এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তো যেটা বিষয় স্যার, আমি যেটা আপনার কাছে আরেকটু জানতে চাইবো, যে আপনি যে বললেন যে প্রফুল্লচন্দ্র রায় একজন আদর্শ শিক্ষক ছিলেন এবং বহু মানে বিখ্যাত বিখ্যাত ছাত্র তিনি তৈরি করেছেন। তো ওনার 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 শিক্ষকতার স্টাইলটা কি ছিল, যাতে তিনি এরকম করতে পেরেছিলেন অসাধ্য সাধন? আপনার কি মনে হয়? মানে অনেক তো স্টাইলটা হচ্ছে, হ্যাঁ, এটাই তো মজার ব্যাপার। মানে এই যে ছাত্র দরদি হওয়া, যেটাকে বলা হয় সরাসরি ছাত্র দরদি হওয়া, এবং একটা মানে ছাত্রের মাথায় ওই সাবজেক্টটাকে ঢুকিয়ে দেওয়া, এই যে ব্যাপারটা, সবাই ভালো পড়াতে পারেন না। মানে জ্ঞানী, মানে দুটো জিনিস কিন্তু একসঙ্গে হয় না। এক হচ্ছে পণ্ডিত আর দুই হচ্ছে ভালো টিচার। এটা তুমি নিশ্চয়ই মানবে যে সচরাচর দুটো জিনিস একসঙ্গে দেখা যায় না। পাণ্ডিত্য একটা অন্য জিনিস আর পড়ানো একটা অন্য জিনিস। প্রফুল্লচন্দ্র সেই বিরল প্রতিভা যার মধ্যে পাণ্ডিত্য এবং পড়ানো দুটোই সংমিশ্রণ ঘটেছিল। এই জিনিস কিন্তু রবীন্দ্রনাথের মধ্যেও ছিল। রবীন্দ্রনাথও ওই রকম ভয়ঙ্কর পণ্ডিত ছিলেন, বিশাল বিশাল পণ্ডিত, কিন্তু পড়াতেন একবারে ওই আম গাছের তলায় মাটিতে বসে এত সহজ করে পড়াতেন এবং এত সহজ সহজ উদাহরণ দিতেন যেগুলো বুঝতে খুব সুবিধে হতো। তো যেটা আমরা দেখতে পাই যে এই সমস্ত স্টলওয়ার্ড স্টুডেন্টস তাদের তৈরি করেছেন তিনি হাতে করে, এবং তখনকার দিনে তো কোনো সুযোগই ছিল না বড় বড় ল্যাবরেটরি তৈরি করার বা গবেষণাগারে ভালো যন্ত্রপাতি কিছুই ছিল না। আর হেয়ার স্কুলে এসে তাদের ওই ল্যাবরেটরির কাজ করতে হতো, এবং অনেকক্ষণ মানে অনেক দিন এমন গেছে যে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। ল্যাবরেটরির সুযোগ তো খুব বেশি ছিলই না, এবং পয়সা করিও সেরকম খুব বেশি তো ইউনিভার্সিটি প্রোভাইড করতে পারতো না। সেই জন্য প্রফুল্লচন্দ্র চেষ্টা করতেন যে যথাসম্ভব সহজবোধ্য ইংরেজিতে লেকচার দিতে। এইটা ওনার বড় একটা স্টাইল ছিল। সেটা ওনার একজন ছাত্র লিখেছেন যে স্যারের পড়ানোর স্টাইলটা এত সুন্দর ছিল যে যাতে আমরা বুঝতে পারি, এবং না যদি কেউ বুঝতে পারে তাহলে তিনি প্রশ্ন করলে তিনি একবারই বিরক্ত হতেন না। আর তারপরে ওই দুটো জিনিসকে উনি মেশাতেন, এইটা খুব বড় জিনিস একটা সায়ন। সেটা হচ্ছে শুধু ড্রাই ক্লাস লেকচার নয়, তার সঙ্গে সঙ্গে হাতে কলমে ল্যাবরেটরিতে কাজ শেখানো। একবারে ছাত্ররা কাজ করছেন, উনিও কাজ করছেন, যার ফলে ওনার নিজস্ব পেপার যদি 70-80টা হয়,
তার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ওনার ছাত্রদের পেপারও ওই রকম সমান মানের 38-40টা পেপার ছাত্ররাও তৈরি হুম, করছে। অর্থাৎ হুম, মানে গবেষণার ক্ষেত্রে তিনি নিজে যেমন কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে ছাত্রদেরকেও এনার্জি দিচ্ছেন কাজ করার জন্য। এই একটা হুম, অদ্ভুত ব্যাপার প্রফুল্লচন্দ্রের মধ্যে ছিল। তার ফলেই তিনি অত্যন্ত জনপ্রিয় শিক্ষক হতে পেরেছিলেন। আমি তোমাকে একটা উদাহরণ আমি সকলের যারা শুনছেন তাদের জন্য বলবো। অসীমা চট্টোপাধ্যায়ের নাম অনেকেই শুনেছেন। আমাদের হুম, ভেষজ ভারতীয় ভেষজ গবেষণার ক্ষেত্রে একজন পায়োনিয়ারিং ফিগার, মানে অত্যন্ত বড় মাপের মানুষ। এই অসীমা চট্টোপাধ্যায় তাঁর একটা লেখায় লিখছেন যে 1936 সালে উনি ওই এমএসসি করার জন্য একমাত্র মেয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ঢুকলেন। তো উনি বললেন, আমি দেখলাম সবুজ লুঙ্গি পরা একজন বৃদ্ধ মানুষ, তিনি ওই বারান্দা দিয়ে যাচ্ছেন আর আমাকে হাত নেড়ে দিচ্ছেন। আমি গেলাম। তা প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি ম্যাড্রাসি না বাঙালি? তা উনি বললেন যে আমি বাঙালি। তা কি করতে এসছিস এখানে? তুই তো পারিস সরাসরি। না, এমএসসি পড়তে এসছি। আচ্ছা বেশ, ভালো করে পড়। তো এইবার তিনি তখন বললেন যে এইগুলো পড়বি। তো ওনার যে মাস্টারমশাই, মানে উনি তো তখন রিটায়ার করে গেছেন, মানে তার পিসিরা তো তখন রিটায়ার করে গেছেন। তো যিনি ওই অসীমা চট্টোপাধ্যায় লিখছেন যে যিনি যার আন্ডারে তিনি কাজ করছেন, তাকে প্রফুল্লচন্দ্র বলে দিলেন যে এই মেয়েটাকে ওই ভারতীয় ভেষজ নিয়ে পড়াশোনা করাও, ভালো করে শেখাও। আর হুম, যেখানে যেখানে আটকাবে আমাকে জিজ্ঞেস করবে। আর হুম, তোমার যখন পিএইচডি থিসিসটা হবে, তখন তুমি আমাকে দেখাবে। হুম, তো উনি লিখছেন যে আমি অনেকদিন একা মেয়ে, রাত্রিবেলা থাকি, সেই জন্য উনি যথেষ্ট চিন্তিত ছিলেন। এবং অবাক ব্যাপার, চিঁড়ে, দই, কলা আর লেডিকেনি, এটা উনি ওই মুরারিকে দিয়ে পাঠিয়ে দিতেন যে ভালো করে খাওয়া দাওয়া করো। হুম, এইরকম ছাত্র দরদি, মানে ভাবা যায় না। উনি হয়তো ওই রাত জেগে, মানে রাত জেগে মানে অনেক রাত অবধি কাজ করতে হতো, হয়তো 10টা 10:30 বেজে যেত। তো প্রফুল্লচন্দ্র ওই রকমভাবে টিফিন পাঠিয়ে দিতেন যে যাতে অন্তত মানে ভালো করে পেট ভরে খেতে হবে, শরীরের জোর রাখতে হবে, না হলে কাজ করতে পারবে না। তো এই অসীমা চ্যাটার্জির এই কথা থেকে বোঝা যায় যে কতখানি ছাত্র দরদি ছিলেন। আরেকটা বিষয় একদম। হচ্ছে, প্রফুল্লচন্দ্র ভীষণ পাংচুয়াল ছিলেন, মানে অসম্ভব সময় নিয়ম সময় হুম, সময় মানে মেনে চলতেন। মানে এটা ওনার সারা জীবনের একটা বহু ব্যতিক্রমী ব্যাপার যে কোনো অবস্থাতেই উনি এই পাংচুয়ালিটিটাকে ভাঙতেন না, কিছুতেই না। ক্লাস থেকে ভোরবেলা উঠতেন, যা রুটিন ওনার, ভোরবেলা উঠতেন, উঠে হাঁটতে যেতেন। তারপর ফিরে এসে একটুখানি জল খাবার টল খাবার খেয়ে ওই মোটামুটি 8:30-9টার মধ্যেই চলে আসতেন ইউনিভার্সিটি। এসে এবার ক্লাস, যেমন একদম 10টা থেকে ক্লাস শুরু হবে, যেরকম হলো হলো, তারপর তিনি খোঁজ দিতেন যে কোথায় কার কি কাজ বাকি আছে, কি কোথায় কি রিসার্চের কাজ, কি কোথায় কি চলছে, কার প্রবলেম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হতো। একবার একটা ঘটনায় এই নিয়মানুবর্তিতাটা একটুখানি ভেঙে গেছিল। সেটা হচ্ছে, ওনার একটা ছাত্র হেমেন্দ্র কুমার সেন, তিনি বিলেত যাবেন, আর হাওড়া স্টেশনে জ্ঞানেন্দ্রনাথ রায় তাকে সি অফ করতে যাবেন, মানে বিদায় দিতে যাবেন, মানে জাস্ট ওই ছাড়তে যাবেন আর কি, সোজা কথা। তো জ্ঞানেন্দ্রনাথ রায় তখন ও ল্যাবরেটরিতে কাজ করছেন। তো তখন ওই বিলেত যেতে হলে বম্বে যেতে হতো, বম্বে থেকে জাহাজে করে যেতে হতো, হাওড়া থেকে ট্রেনে ধরে ট্রেন করে বম্বে, বম্বে থেকে জাহাজে চেপে বিলেত যেত। তো এই জ্ঞানেন্দ্রনাথ রায় যখন কাজ করছেন, সেই সময় টলুই নিয়ে উনি কাজ করছিলেন। টলুই নিয়ে কাজ করতে করতে হঠাৎ আগুন লেগে গেল। আগুন লেগে গেল এবং উনি বিভৎসভাবে পুড়ে গেলেন। তাড়াতাড়ি করে ওনাকে অন্যান্য সহকর্মীরা সব ধরাধরি করে এনআরএস হসপিটালে নিয়ে গেল, আমাদের হসপিটালে ভর্তি করে দিল। রাত্রি 11টার সময় উনি দেখছেন যে স্যার এসছেন, পিসি রায় এসছেন। হুম, তো জ্ঞানেন্দ্রনাথ রায় বলছেন, স্যার আপনি এত রাত্রে এসছেন, আপনার তো 9:30 শুয়ে পড়ার কথা, 9:30-10টার মধ্যে আপনি শুয়ে পড়েন। তো উনি কিছু বললেন না। পরের দিন সকালবেলা আবার দেখা গেল প্রফেসর রায় এসছেন, মানে ওই ছাত্রকে দেখতে। তার মানে তিনি দরকারে নিয়ম ভাঙতেও কুণ্ঠাবোধ করতেন না। এখান হুম, থেকে আমরা বুঝতে পারি যে কতখানি তিনি ছাত্র দরদি ছিলেন। সেই তো। এরকম জ্ঞানেন্দ্রনাথ সেন যখন আমাদের এই নরসিংহ দত্ত কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন, হুম, তখন উনি খুব খুশি হয়েছিলেন এবং ডেকে পাঠিয়ে আহ, ইয়ে করেছিলেন, কি বলে, ওনাকে বেশ মানে আদর অভ্যর্থনা করেছিলেন। এটা একটা খুব বড় ব্যাপার। আর প্রফুল্লচন্দ্রের কাছে গেলে কেউ না খেয়ে ফিরবে না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু নিজে তিনি এমন একটা অদ্ভুত ব্যবহার করতেন, যেটা খুব মানে অদ্ভুত ব্যাপার। সেটা হচ্ছে, একজন লিখছেন যে তিনি সামান্য একটু 4-5 পয়সা বেশি দিয়ে একটা মিষ্টি জাতীয় কিছু খাবার নিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে উনি শুনছেন যে স্যার বলছেন, কি নবাব হয়ে গেছো, এত পয়সা খরচা করতে শুরু করেছো। অথবা উনি একবার কলা আনতে দিয়েছেন ওনার কাজকে রেখে, মানে কাজের লোককে, 2টো করে চাপা কলা ওনার বরাদ্দ ছিল। সে সেদিন সস্তা দেখে 4টে নিয়ে এসছে। তো উনি রেগে গেছেন যে
কি তোমার কি বলে এত পয়সা বেড়ে গেছে যে তুমি 4খানা কলা আজকে নিয়ে চলে এলে। আর সেই লোকটাই আবার দেখছে কিছুক্ষণ পরেই একজন সাহায্য প্রার্থী এসছে, তাকে উনি অ্যাকাউন্ট থেকে যা টাকা আছে লিখে দিচ্ছেন। এরকম একটা অদ্ভুত মানুষ, মানে নিজের জন্য কিছুই প্রায় রাখতেন না বলতে গেলে, এবং হুম। পেনশনের টাকা থেকে উনি একটা অতি সামান্য টাকা নিজের জন্য রেখে বাকি পুরোটাই খরচা করতেন এই দান ধ্যানের কাজে, হয় দেশের কাজে নয় স্টুডেন্টদের উন্নতির জন্য। বাহ। স্যার উনি একটু, ছোটবেলা থেকেই ওনার এই গুণটা ছিল। হ্যাঁ এটা বরাবর ছিল ছোটবেলায় সবার উনি মধ্যে। বাড়ি থেকে অনেক খাবার দাবার নিয়ে গরিব দুঃখীদের বাড়িতে দিয়ে আসতেন, এরকম ঘটনা এক্স্যাক্টলি, ঠিক জানা ঠিক যায়। ঠিক। হুম। তো স্যার মানে এইরকম একজন মানুষ, তাকে কিন্তু সেইভাবে জানানো বা সেইভাবে তুলে ধরা সেইভাবে কিন্তু হুম। দেখা যায় না। অন্যান্য মনীষীদের যেভাবে যেভাবে অন্যান্য মনীষীরা ফোকাসড, কিন্তু হ্যাঁ, প্রফুল্ল প্রফুল্ল রায় যেন কোথাও না কোথাও যেন ব্রাত্য হয়ে আছেন আমাদের আহ, আলোচনায়। আমাদের এটা আজকেও আমরা অবশ্যই সেরকম কোনো আমাদের পক্ষে কোশ্চেনে খুব পাচ্ছি না। দুঃখের, খুব দুঃখের, খুব দুঃখের এবং খুব বেদনার যে জগদীশচন্দ্র বসু বা প্রফুল্লচন্দ্র রায়ের যে কাজ, সেটা নিয়ে খুব যে আলোচনা, বা মানে আমরা যদি সত্যি কথা বলতে, যদি জগদীশচন্দ্র বসু কে ছিলেন জিজ্ঞেস করা হয়, তাহলে আজকের যুগের ছেলেমেয়েরা একটাই কথা বলবে, তিনি গাছের প্রাণ আবিষ্কার করেছেন। গাছের প্রাণ ব্যাস আবিষ্কার করেছেন। এইটাই। এর হ্যাঁ। বেশি আর দ্বিতীয় কথা, আর তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আদৌ ব্যাপারটা সত্যি তো নয়। জগদীশচন্দ্র বসুর বিশাল বিশাল মানে কর্মকাণ্ড এবং বিস্তৃত কর্মকাণ্ড রয়েছে। এটা আমাদেরই ল্যাপস, আমাদেরই দুর্ভাগ্য যে আমরা পরবর্তী জেনারেশনের কাছে এই সমস্ত মানুষদের পৌঁছতে পারিনি, যারা একসঙ্গে ওই মানে কি বলবো, বিদ্যাসাগর তবু ব্রিটিশদের সঙ্গে মিশতেন, কিন্তু প্রফুল্লচন্দ্র ব্রিটিশদের সঙ্গে মেলামেশাই করতেন না, কারণ তিনি তো সারা জীবন এই পড়াশোনার কাজেই ব্যয় করেছেন, এবং আহ, কি বলে, ব্রিটিশ বিরোধী ছিলেন, বরাবরই ব্রিটিশ বিরোধী ছিলেন। যার জন্য ওইসব উপাধি উপাধি নিয়ে ওনার কিছু যায় আসে না। বিভিন্ন, ধরো ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে প্রত্যেকেই তো প্রায় ওনাকে সম্মান জানিয়েছে, ওইসব ওইসব দিকে কোনোদিনই উনি তাকাননি, মানে একেবারেই ওইগুলো নিয়ে ওনার কোনো মাথা ব্যথাই ছিল না বুঝলে। পুরো জীবনটাই হচ্ছে ওনার রিসার্চ, স্টুডেন্ট, ছেলে, হুম। স্টুডেন্ট, আর হচ্ছে ব্যবসা, ব্যবসাটাকে ভালো করতে হবে। হ্যাঁ। এই ব্যবসাটা একটা বড় ব্যাপার, এই দিকটা তুমি একটু আলোকপাত করো প্লিজ। হুম। হ্যাঁ, সেটা মানে প্রফুল্ল রায়কে যদি আলাদা করে আমাদের বাংলা বা ভারতের ইতিহাসে যদি আলাদা করে মনে রাখতে হয়, তাহলে ওনার এই ব্যবসা নিয়ে যে তার যে চিন্তা ভাবনা এবং তার যে কর্মকাণ্ড, সেইটাকে অবশ্যই, সেটার জন্য তিনি কিন্তু চিরকাল অমর হয়ে থাকবেন আমাদের ভারতবর্ষের ইতিহাসে। তো এনার স্যার শুরুটা বোধহয় হয়েছিল উনি যখন বিদেশে গেলেন, বা ছোটবেলা থেকে ওনার তারপর থেকে একটু ফিরে ব্যবসা আসার করার পরেই, প্রতি হ্যাঁ। ওনার একটা ঝোঁক ছিল। হুম। কিন্তু যখন তিনি বিদেশে গেলেন, বিশেষ করে যখন তিনি ওই মানে ওখানে গিয়ে এডিনবার্গ ইউনিভার্সিটির এডিনবার্গে গিয়ে তিনি কেমিক্যাল বিভিন্ন সোসাইটির সহসভাপতি কারখানা, হলেন। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। তখন ওনার একটা সুযোগ হয়েছিল বিভিন্ন কেমিক্যাল যে ওখানকার কারখানাগুলো, ইন্ডাস্ট্রিগুলো দেখার, রাইট। সেইগুলো হুম। দেখার ফলে সেটা হুম। একটা ওনার কাছে একটা দারুণ একটা ইন্সপিরেশনের কাজ করেছিল। উনি খুঁটিনাটি টেকনিক্যাল ব্যাপার-স্যাপারগুলো উনি খুব সহজেই দেখে তিনি যখন দেশে ফিরলেন, তিনি ফিরে কিন্তু তিনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা শুরু করলেন। হুম। এবং তার পরপরই তিনি কিন্তু তার এই কারখানা, যেটা ১ম দিকে আ বা মূলত ভেষজ বিভিন্ন ওষুধ এবং ছোটখাটো আ ফিনাইল বা এই ধরনের জিনিসগুলো বিক্রি নিয়ে শুরু হলো। ওনার যে হুম। বেঙ্গল কেমিক্যালস, সেটা শুরু হলো। এরপরে তিনি সেটা চলতে থাকলো বেশ কিছুদিন। তারপরে তিনি কিন্তু এটাকে একটা বড় আকার দিলেন আরকি। এবং ৮০০ সেটাই, টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, ৮০০ টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন, এবং প্রথম দিকে তোমার ওই যখন ওই অ্যাকচুয়ালি ওই হিন্দু কেমিস্ট্রি যে বইটা লিখছেন আর কি, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এটা লিখতে গিয়েই উনি ওই ভারতীয় ভেষজের ওপরেই হ্যাঁ, মূলত জোরটা দিয়েছিলেন। যার জন্যে ওনার যে সমস্ত প্রোডাক্টগুলো, ধরো অ্যাটকিন্স সিরাপ, কালমেঘ সিরাপ, হ্যাঁ, কুচির সার, বাসক হুম, সিরাপ, এই হুম, জোয়ানের আরক, হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো সব দেশীয় প্রোডাক্ট, এগুলো সব হুম, নিজের হাতে উনি তৈরি করতেন। হ্যাঁ, এই ফর্মুলা বানানো ওনার নিজের ফর্মুলা, তৈরি করার পর, হ্যাঁ তুমি বলো। এই কাজে ওই হিন্দু কেমিস্ট্রির দ্বারাই কিন্তু তিনি যথেষ্ট বেশি পরিমাণে হয়েছিলেন, কি বলে, আগ্রহান্বিত হয়েছিলেন। কারণ তখন তো বাজারে অ্যালোপ্যাথি ওষুধ সেরকম ভাবে এখনকার মতন অ্যান্টিবায়োটিক বা কিছু ছিল না। তো তার ফলে উনি প্রথম দিকে এরকম ওষুধ তৈরি করেছিলেন, পরবর্তীকালে ফিনাইল টিনাইল বা ন্যাপথালিন ইত্যাদি দিয়ে ব্যবসাটাকে বাড়ানোর চেষ্টা করেছিলেন, যাতে
মানে অনেকটা পরিমাণে বাড়ানো যায়। মানিকতলার কারখানাটা তৈরি হলো, তারপরে পানিহাটিতে আরেকটা কারখানা হলো। পানিহাটিতে যেটা হলো, হ্যাঁ। হুম, পানিহাটিতে পানিহাটিতে আরেকটা কারখানা ১৩৫ তৈরি বিঘা হলো। জমি তিনি হ্যাঁ, কিনলেন, এবং ওখানেই তো স্যার ওই যে ল্যাবরেটরিটা ওনার ওখানেই তো তৈরি হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে এবং ওখানে রাজশেখর বসুকে উনি চিফ প্রফুল্লচন্দ্র কেমিস্ট রিসার্চ করেছিলেন। ল্যাবরেটরি যেটা। রিসার্চ রাইট। হুম, রাজশেখর বসুকে উনি চিফ কেমিস্ট করেছিলেন। হুম, আমাদের ওই শশীশেখর বসু, রাজশেখর বসু, গিরীন্দ্র শেখর বসু, রাজশেখর বসু যিনি মানে পরশুরাম নামে অনেকজন। পরবর্তীকালে বিখ্যাত হয়েছিলেন, আমাদের রাইটার হয়েছিলেন, লেখক হয়েছিলেন। এই হুম, হুম, রাজশেখর বসু ছিলেন ওনার চিফ কেমিস্ট, হাতে গড়া কেমিস্ট। ওনাকে নিয়েই রবীন্দ্রনাথের সঙ্গে মজা হয়েছে, সেটা পরের ব্যাপার। এই হুম। বেঙ্গল কেমিক্যালস একটা মানে ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছেছিল মূলত। আহ, উম, তাকে সাহায্য করেছিলেন কিন্তু উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, নীলরতন সরকার এবং সুরেশ প্রসাদ সর্বাধিকারীর মতো সব বন্ধুরা। তার কারণ হচ্ছে যে ওই আর একটা জিনিস সায়ন ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে হাওড়ার যোগটা এখানেই কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, সেটা কি হ্যাঁ। বলতো, এই যে বটকৃষ্ণ পাল যিনি হুম, হাওড়ায় জন্মেছিলেন 1835 সালে, তিনি আমাদের শিবপুরের পালবাড়ির বটকৃষ্ণ পাল, হুম, তিনি তার মামার বাড়িতে চলে গেছিলেন ছোটবেলায়, মানে এখানে ওর মা বাবা না থাকায় মামার বাড়িতে মানুষ হয়েছিল। তারপরে কলকাতায় উনি ওই বিভিন্ন ওই প্রথমে বড় বাজারে একটা দোকান করেছিলেন, মুদির দোকান মতন করেছিলেন। তারপরে তিনি ওই ওষুধের ব্যবসা শুরু করেছিলেন। এই ওষুধের ব্যবসায় তিনি দেখেছিলেন যে তখনকার দিনে ওষুধের ব্যবসাটা খুব লাভজনক হবে, এটা তুমি জানো। হুম। এবং ওনার ওই যে ছেলে ছিল ভূতনাথ পাল, ওনার আমলে কিন্তু এই প্রফুল্লচন্দ্রের এই যে তোমার কি বলে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি কিন্তু এই বটকৃষ্ণ পাল এরাই কিনতো। হুম, ওরা একটা বড় কেমিস্ট ছিল। তারপরে ওরাও ওদের ব্যবসা নানান দিকে বাড়িয়েছিল আর কি। শুধু যে ওই ভূতনাথ পাল শুধু ওষুধের দোকান নয়, ওরা নানা রকম দিকে ব্যবসাটা বাড়িয়েছিল। সেটা ওই প্রফুল্লচন্দ্রের অনুপ্রেরণাই বলতে হবে। এবং পরবর্তীকালে নীলরতন সরকার, ডাক্তার নীলরতন সরকার, আমরা কি জানি না, উনি সাবান তৈরি কারখানা করেছিলেন, সেটাও কিন্তু এই প্রফুল্লচন্দ্রের অনুপ্রেরণা। অদ্ভুত ব্যাপার একটা। হুম। কিন্তু বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এটা একটা মানে বাংলার জগতে কি বলবো, ওষুধের জগতে মানে স্যার এই একটা। বেঙ্গল কেমিক্যালটাকে তো বলা যায় কোনো না কোনো ভাবে এটা একটা মানে যে ভারতীয় যে বা দেশীয় যে একটা শিল্প। প্যাট্রিয়টিজম, হুম, হুম। তারও তো ঠিক। একটা প্রমাণ। কারণ দেশীয় উদ্যোগ এক্স্যাক্টলি। তখন ব্রিটিশদের যে আগ্রাসন শিল্প ঠিক, ক্ষেত্রে, ঠিক, তার ঠিক, তার ঠিক, ঠিক। বিরুদ্ধে এটা একটা প্রতিবাদ। অবশ্যই, অবশ্যই, এবং ১০০ সেটা ভাগ, সেই ১০০ সময় ভাগ। যে স্বদেশী আন্দোলনে এটা একটা বিরাট ভূমিকা পালন করেছে। অবশ্যই, অবশ্যই, নিশ্চয়ই। হুম। এটা আর বলতেই হবে। আরেকটা ওনার গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে দ্য ক্যালকাটা পটারি ওয়ার্কস। হ্যাঁ, বেঙ্গল পটারি, হ্যাঁ। যেটা যেটা আপনি বলছিলেন প্রথমের দিকে। ওই তো মহারাজা ওই মনীন্দ্রচন্দ্র নন্দী পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছিল। হ্যাঁ, প্রথমে ছিল ওটা মাটির মৃৎশিল্প, তারপরে মাটির ওটা হয়ে গেল মানে চীনামাটি শিল্প। সাঁওতাল পরগনা বেঙ্গল থেকে পটারি। মাটি আবিষ্কার হলো, সেখান হ্যাঁ, থেকে হ্যাঁ। ওটা শুরু সেখান হলো। থেকে নিয়ে হুম, এসে বেঙ্গল হুম, পটারিজেরও খুব রমরমা হয়েছিল। হুম, তো ওই তোমার কি বলে, দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় এটাতে খুব সাহায্য করেছিলেন প্রফুল্লচন্দ্র সরকারকে। কিন্তু প্রফুল্লচন্দ্র সরকার এটা ডাইরেক্টরও হয়েছিলেন, অর্থাৎ পাশাপাশি উনি এই শিল্পটাকেও, তখনকার দিনে এই প্রোডাক্টগুলো প্রচন্ড পরিমাণে বাজারে চলতো, এটাও কিন্তু আমাদের দেশীয় শিল্প। সেদিক দিয়ে দেখতে গেলে এটাও দেশীয় সত্যসুন্দর শিল্প। দেব, সত্যসুন্দর হুম, দেব আহ, হুম, তিনি একজন স্টুডেন্ট ছিলেন আমাদের প্রফুল্ল বাবু। হুম। তিনি বিদেশে গিয়ে, জাপান থেকে গিয়ে এই টেকনোলজিটা শিখে এসেছিলেন, যে হ্যাঁ, ঠিক, এই ঠিক। এই একদম ইন্ডাস্ট্রিটা ঠিক, ঠিক। কিভাবে তৈরি করতে ঠিক হবে। কথা, ঠিক কথা। ঠিক, 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 এবং ঠিক। তারপরে ট্যাংরা রোডের কাছে একটা হুম। ফ্যাক্টরি হলো, হ্যাঁ, এবং তারপরে এই কাজটা শুরু হলো আর কি। এবং হ্যাঁ, এটা একদম জাপানিজ আর জার্মান আহ, এতে আর কি টেকনোলজিতে তৈরি হতে লাগলো, এবং তুমুল জনপ্রিয়তা পেল আর কি। হ্যাঁ। সেই সময় আচ্ছা, প্রায় 2 লাখ তোমাকে টাকার উম, হ্যাঁ বলো। সেই সময় 2 লাখ টাকার বিজনেস। হ্যাঁ, সে কল্পনা করা যায় না। আচ্ছা, আর একটা জিনিস, সেটা দর্শকদের শুনলে খুব ভালো লাগবে। সেটা আমাদের সৌরেন্দুবাবু জানেন, অনেক দর্শকও জানেন যারা শুনছেন আমাদের অনুষ্ঠানটা, আশা করি তারাও হবেন। সে হচ্ছে ভোড়াল বলে একটা জায়গা ছিল, হুম। সেখানে শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক ছিলেন। আচ্ছা, তিনি করতেন কি জানো তো, তিনি করতেন হাইব্রিড সবজি উৎপাদন করতেন। আচ্ছা। অর্থাৎ টমেটোর সঙ্গে আঙুর মিশিয়ে আহ, দেশীয় প্রথায় দেশীয় সার দিয়ে, একেবারে পুরোপুরি দেশীয় সার দিয়ে টমেটোটাকে হুম। একটু বড় করে একটা নতুন ফল তৈরি হলো। এবং তার যে আচ্ছা। পুষ্টিগুণ সেটাও দেখতেন, তার নাম দিলেন তিনি টাঙ্গুর। মানে টমেটো আর আঙুর এই দুটোকে হাইব্রিড প্রথায় চাষ করে তিনি একটা নতুন ফল তৈরি করলেন, সেটার নাম দিলেন টাঙ্গুর।
তো আচ্ছা। এইরকম আর কি তিনি নানা রকম ভাবে পালং, বিট পালং, অর্থাৎ বিট গাছের সঙ্গে পালং, পালং শাকের এই সংমিশ্রণ এটা কখনো সম্ভবই নয়। হ্যাঁ, কারণ মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায় ওনাকে উৎসাহ দিয়েছেন এবং মেঘনাদ সাহা এটা শুনে নিজে দলবল নিয়ে আমাদের মানে কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা বিজ্ঞানী ছিলেন, কৃষি বিজ্ঞানী যারা ছিলেন, তাদের নিয়ে ওইখানে কারখানায় দেখতে গেছিলেন যে এটা কি করে সম্ভব হচ্ছে। তারাও কিন্তু বুঝতে পারেনি যে এটা সম্ভব, কিন্তু পরবর্তীকালে তারাও কিন্তু আহ, মানে অবাক হয়ে গেছিলেন যে এই বিট পালং, অর্থাৎ বড় বড় সাইজের পালং শাক খেতে অত্যন্ত সুন্দর এবং তার পুষ্টিগুণ অসামান্য। তো এই হুম। প্রফুল্লচন্দ্রের অনুপ্রেরণায় ওই শিববাবু মানে বোড়ালে শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় হুম। তিনি কিন্তু এরকম অনেক রকম সবজি ফলিয়েছিলেন এবং বিশাল জায়গা জুড়ে ওনার বাগান ছিল। শুধু এই তোমার সবজি নয়, তিনি নানা রকমের ফুলেরও ওই রকম হাইব্রিডাইজেশন করেছিলেন, মানে হুম। গোলাপের বিভিন্ন চারা তিনিকে মিশিয়ে নানা রকমের গোলাপ, নানান প্রযুক্তির গোলাপ তৈরি করে নাম দিয়েছিলেন সব। কিন্তু প্রফুল্লচন্দ্র, অদ্ভুত ব্যাপার, তাঁর এটা সাবজেক্টই নয়, মানে এই কি বলবো, এই তোমার প্ল্যান্ট ফিজিওলজি মানে এই আমাদের গাছগাছড়ার লোকই নন, কিন্তু তিনি, হুম। সরি, গাছগাছড়ার লোক নন বললে ভুল হবে, মানে তিনি হিন্দু কেমিস্ট্রি নিয়ে মানে গবেষণা এই করছেন ঠিক আছে, জগতের কিন্তু নন। হুম। মানে হুম। এই জগতের মানুষ তো নন, কিন্তু প্রফুল্লচন্দ্র রায় ওনাকে বারবার এনথুজিয়াজম মানে করেছেন, কি বলে, আটকে গেলেই উনি বলতেন তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমার হুম। সাহায্য করবো। এবং গোলা হুম। সার বলে উনি একটা সার তৈরি করেছেন, গোলা সার হচ্ছে আমাদের দেশীয় সার। আর সেই হুম। বোড়ালের শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত হয়ে গেছিলেন এই সমস্ত, এই জন্য মেঘনাদ সাহা পর্যন্ত চমকে গেছিলেন যে, এবং মেনে নিয়েছিলেন যে হ্যাঁ, এটা এর বাস্তব ভিত্তি আছে। আজকে যদি ওই ব্যবসাটা আমরা করতে পারতাম, তাহলে আজকে আমাদের এই শাকসবজির বাজারে আমাদের দেশীয় শাকসবজি অনেক উন্নত জায়গায় চলে যেতে পারত। ঠিক, ঠিক, ঠিক। এটা একটা মস্ত বড় হুম। ব্যাপার। এই প্রফুল্লচন্দ্র রায়ের অবদান উনি বারবার শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় স্বীকার করে গেছেন। আমি একটা লেখায় পড়েছিলাম যে শিবপ্রসাদ বাবুর সঙ্গে এই প্রফুল্লচন্দ্র রায়ের একটা গোপন মানে মিটিং চলতো আর কি, মানে উনি গোপনে আসতেন, যেহেতু ওনাকে তো সবাই ডিসকার্ড করেছে, মানে ছেঁটে দিয়েছে যে হয় না এটা। তারপরে যখন প্রমাণ পেলো তখন তিনি বেশ একটা এন্থু পেলেন যে না, এরা তো সত্যি সত্যি দেখাচ্ছে হয়, অর্থাৎ ওই হাইব্রিডাইজেশনটা যে সম্ভব সেটা কিন্তু উনি প্রমাণ করে দিয়েছেন পরবর্তী। হুম। হুম। দারুণ তথ্য স্যার এটা। আহ, এবার স্যার যেটা উনি এছাড়াও আরো বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ, ওয়ার্কের অনেক সঙ্গে অনেক যুক্ত অনেক অনেক ছিলেন। প্রফুল্লচন্দ্র রায়ের অনেক মানে বেশি। সীমা করা যাবে না, মানে হুম। শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। আমি তোমাকে একটু ছোট করে বলতে পারি যে মানে হ্যাঁ। এই একটা আমার কাছে আছে, পত্রিকা আছে, খুব সুন্দর পত্রিকা বেরিয়েছিল, সেখানে ওনার যে রচনাগুলো আছে সেটা দেখলে বোঝা যায় যে ওনার পড়াশুনো কতখানি। দেখো, উনি প্রথম করছেন সুন্দরবনের গন্ডার, এটা নিয়ে লিখছেন বিহঙ্গকুলের বিশ্বাস ও ভালোবাসা অর্জন, মানে হুম। পাখিদের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন, এইটা হুম। নিয়ে লিখছেন প্রকৃতি পত্রিকায়। হুম। তারপর প্রতিধ্বনি নিয়ে লিখছেন মানে সাউন্ড, হুম। বস্ত্র সমস্যা, দেশীয় কাপড়ে দেশীয় রঙে কাপড় রং করা, বঙ্গবাণীতে লিখছেন। হুম। বঙ্গীয় শিল্প বাণিজ্যাদি ব্যবস্থায় বিজ্ঞানের স্থান ও সম্বন্ধ, মানসী পত্রিকায় লিখছেন। বঙ্গদেশে শিল্পের এবং বিজ্ঞান শিক্ষা, প্রবাসীতে লিখছেন। অন্ন সমস্যা ও গোপালন মানে গরু কিভাবে পুষতে হবে এবং তার সঙ্গে অন্য সমস্যার রিলেশন, প্রবাসীতে লিখছেন। কালিদাসের পাখি, এটা লিখছেন। সত্যচরণ লাহার কালিদাসের পাখি বলে একটা গ্রন্থ ছিল, বই ছিল, সেটা সমালোচনা করছেন। তার মানে উনি অ্যাকচুয়ালি, এটা কালিদাসের পাখি মানে কালিদাসের আমাদের কালিদাস নন, এটা একটা তোমার পাখি নিয়ে প্রকৃতি পাঠ, একটা প্রকৃতি পাঠের বই, সেইটার উনি আচ্ছা। সমালোচনা করছেন ভারতবর্ষ পত্রিকায়। সেটা লিখেছিলেন সত্যচরণ লাহা। প্রাণীদের দংশন কাহাকে বলে, কি অদ্ভুত হুম। রচনাতে! মশা, মৌমাছি, বাঘ, এইসব জীবজগতের নানান প্রাণীর কামড়ালে কি হতে পারে সেইটার একটা বিবরণ রয়েছে। হুম। অন্য সমস্যা তার সমাধান, এটা আমাদের বাংলার অর্থনীতি এবং বাংলার কৃষি সমস্যা, এটাকে নিয়ে উনি পর্যালোচনা করছেন। কালাজ্বর ও তাহার প্রতিকারের ইতিহাস, কি আশ্চর্য ব্যাপার! তিনি বিজ্ঞানী, রসায়নবিদ, তিনি কালাজ্বরের সমস্যা এবং তার প্রতিকারের ইতিহাস দিচ্ছেন। জার্মানিতে বাঙালি বৈজ্ঞানিকের আদর, তার যে ছাত্র ছিলেন নীলরতন ধর, জ্ঞান ঘোষ, জ্ঞান মুখার্জি, মেঘনাদ সাহা, এদের আবিষ্কার নিয়ে আলোচনা করছেন। তার মানে একজন টিচার তার ছাত্রদের তুলে ধরছেন তার লেখার মাধ্যমে। এই জিনিস কোথায় পাওয়া যাবে? ঠিক স্যার। এই জিনিস আমরা কোথায় পাবো? একজন টিচার, একদম। একজন শিক্ষক, তিনি হুম। জার্মানিতে
বাঙালি বৈজ্ঞানিকের আদর প্রবাসীতে লিখছেন ভাদ্র হুম, সংখ্যায় 1328 এই বঙ্গাব্দে। দেশের সম্পদের মূলে বিজ্ঞানের শক্তি, মরুভূমিতে সোনা ফলন, চিঁড়ে মুড়ি খই বিস্কুট তাদের কি উপকার, এটা নিয়ে লিখছেন ভারতবর্ষকে। খাদ্য বিষয়ক একটা উৎকৃষ্ট রচনা। তারপরে লিখছেন ভাগাড় থেকে চর্মশালা, মানে যুদ্ধের কারণে ইংল্যান্ড থেকে যে চামড়া পাকা করার রাসায়নিক দ্রব্য আসা যখন বন্ধ হয়ে গেল, তখন হুম, বেঙ্গল কেমিক্যাল থেকে ওইসব রাসায়নিক কিভাবে উৎপাদন করা যায় এটা নিয়ে তিনি পড়াশুনো করে এই রচনাটা তৈরি করলেন। তারপরে দেখো ভিটামিন, ভিটামিন নিয়ে লিখছেন হরগোপাল বিশ্বাস তার সঙ্গে সাহায্য করেছিলেন, মানে সহলেখক ছিলেন, কিন্তু ভিটামিন বি সি ডি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। লুই পাস্তুর তার গবেষণা, বাংলায় গোধনের অভাব ও বাঙালির স্বাস্থ্যনাশ। তো রবীন্দ্রনাথ এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। রবীন্দ্রনাথও কিন্তু এই আমাদের মানে এই খাবারের যে সমস্যা, মানে বাঙালি যে পুষ্টি নিয়ে কত দুর্বল, সেটা 1939 সালে কলকাতায় একটা পুষ্টি বিজ্ঞান সম্মেলন হয়েছিল এবং রবীন্দ্রনাথ সেখানে সভাপতিত্ব করেছিলেন। আশ্চর্য ব্যাপার। এবং উনি যে রচনাটা লিখেছিলেন সেটা অত্যন্ত মূল্যবান। প্রফুল্লচন্দ্রের এই রচনাটাও মারাত্মক। বাংলায় গোধনের অভাব ও বাঙালির স্বাস্থ্যনাশ, মানে গরুর দুধের উপকারিতা এবং সেই উপকারিতার প্রেক্ষিতে বিদেশের গরু চাষের তুলনায় আমাদের গরু চাষ যে কত নিকৃষ্ট সেটার একটা তুলনামূলক আলোচনা করছেন। অর্থাৎ বিদেশের সঙ্গে আমাদের কোন স্তরে এখানকার গরু চাষ মানে ভাবনা চিন্তা। ভাবনা হুম, চিন্তাই করা যায় না, সত্যি আমরা ভাবতে পারছি না এটা। আমি শুধু সেই, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, অন্য হ্যাঁ। সমস্যা, এটা একটা মস্ত বড় হুম, চিন্তার এটা ব্যাপার। নিয়ে অন্য মানে অনেক লিখেছেন, অন্য সংস্থানটা অনেক নিয়ে অনেক লেখা আছে। অনেক লিখেছেন। হুম, বাঙালির অক্ষমতা ও শ্রমবিমুখতা, বিখ্যাত লেখা। তারপরে ধরো বঙ্গদেশে শিল্প ও বিজ্ঞান শিক্ষা, হুম, এইরকম আর কি। এইগুলো আমি উদাহরণ দিচ্ছি, মানে তিনি তার মানে সাবজেক্টের বাইরে গিয়ে কত বিষয়ে যে তিনি লিখেছেন এটা মানে ভাবা যায় না। আবার এটাও লিখছেন ডিগ্রির অভিশাপ, মানে ডিগ্রি পেলে মানুষ কিভাবে নিচে নেমে যায় এবং হ্যাঁ, এ হয়, সেটাও লিখছেন প্রবাসীতে। হ্যাঁ, সেই মানে এই রচনাটা সেই আমলে একটা বিশাল মানে ঝড় তুলে ধরেছিল। হুম। তো যাই হোক এইরকম আর কি। এই মানে এর থেকে বোঝা যায় যে তার এই ক্ষেত্রটা কত বিস্তৃত ছিল, কত দূর তিনি ভাবতেন, কতখানি চিন্তা ভাবনা করতেন এইসব নিয়ে। ঠিক। আচ্ছা, এবারে আমরা এতে আসি, ওই হাওড়ার পাটে একটু আসি, মানে হুম। হাওড়ার সঙ্গে প্রফুল্লচন্দ্র রায়ের সম্বন্ধ। হ্যাঁ, সেই পাটটা একটুখানি আসা যাক। আমরা স্যার সেটা এটা আসার আগে একবার ছোট্ট করে একটু অংশ যদি আমরা আলোচনা হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ, নিই, বলো তোমার বলো ওই বলো 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 বলো। সমাজ সেবার প্রসঙ্গটা হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই একটা নিশ্চয়ই, বিরাট বলো বলো অংশ। মানে বলো এটা বলো বলো আজকের বলো যুগে বলো। ভাবলেই একটু অবাক লাগে। মানে হ্যাঁ, আজকের নিশ্চয়ই। এই যে স্বার্থপর দুনিয়ায় হ্যাঁ, সবাই শুধু নিজেরটুকুই ভাবে। ঠিক। মানে অন্যের কথা ভাবার স্কোপই মানুষ হয়তো ভাবতে সুযোগই পায় না। সেই জায়গায় হুম দাঁড়িয়ে প্রফুল্ল আ বাবু এমন একটা উদাহরণ তৈরি করে দিয়ে গেছিলেন মানে সেই হুম সময়। হুম যে হুম তাঁর এবং তাঁর যে দলবল, ছাত্রছাত্রীদের যে দলবল, তাদের নিয়ে তিনি বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন আ মানব সেবায়। হ্যাঁ? তার হুম জন্য তাকে কোনো আ মা আশ্রমের আশ্রয় নিতে হয়নি, কোনো ধর্মের আশ্রয় নিতে হয়নি। তিনি একদম আ স্ট্রেইট ফরওয়ার্ডলি তিনি কিন্তু বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো অবশ্যই। দেখা গেছে সেই সময় বিশেষ করে বিংশ শতকের ১ম দিকটায় অনেক বন্যা, অনেক খরা, এই ধরনের দুর্ভিক্ষ, প্রাকৃতিক মহামারী। দুর্যোগ, মহামারী হয়েছে। তো তখন তাকে কিন্তু একদম ফ্রন্ট লাইনে দেখা গেছে অ্যাজ এ আ সা মানে কি বলবো ত্রাণকর্তা হিসাবে এবং হ্যাঁ, অ্যা এরকম মানে বলা হয় যে একদম জলে নেমে পড়ে ধুতি চাগিয়ে জলে নেমে পড়ে তিনি মানুষের পাশে, মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছেন, ওষুধ পৌঁছে দিয়েছেন। এটা একটা উনি করেছেন। ফলে এই দিকটাও একটা আমাদের কাছে শেখার। মানে তার এই যে মানব কল্যাণের জন্যে তার যে হাহাকার, আ তিনি যে কত বড় মনের মানুষ ছিলেন সেইটা ও তো অবশ্যই। আ সেইটা কিন্তু ওনার এই কাজকর্মগুলো দেখলেই বোঝা যায় যে তিনি শুধু যে মানে অনেকে আছেন না তারা শুধু লেখালেখিই করেন। হ্যাঁ, তারা শুধু ঠিক। পাঠের জগতেই থাকেন, পড়াশোনার হুম, জগতেই থাকেন। লাইব্রেরি থেকে তারা বাইরের জগৎটায় মানে প্রকৃত বাস্তব মাটিতে তারা আ নাবার সময় পান না। হ্যাঁ, এরকম মানুষ অনেক থাকে। কিন্তু উনি যতটাই তিনি সময় দিয়েছেন পড়াশোনায়, যতটাই তিনি সময় দিয়েছেন গবেষণায়, ততটাই কিন্তু তিনি সময় দিয়েছেন একদম মাটিতে, প্র্যাকটিক্যাল ঠিক, জগতে। ঠিক, ঠিক, যেখানে একদম ঠিক। মানুষ খিদের জ্বালায় মরে যাচ্ছে, যেখানে মানুষ একটু ত্রাণের জ্বালায় মরে যাচ্ছে, সেখানে কিন্তু তিনি ছুটে গেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। এই যে প্যারালালি তার একটা মানবিক দিক, এইটা কিন্তু মানে আমাদের একদমই
অন্যান্য মনীষীদের তুলনায় মানে খুব খুব কম মনীষীদেরকেই দেখা গেছে যারা এতটা সময় দিয়ে পড়াশোনা করেছেন, এত এত বিশাল আকারে পড়াশোনা করছেন, আবার তার পাশাপাশি তারা মাঠে নেবে একদম কাজ করছে, মানব সেবায় কাজ করছে। এই 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 দুটো চরিত্র এক জায়গায় হওয়া মনীষী বাংলায় মেলানো সত্যি কিন্তু খুব সম্ভব কমই না, দেখা যায়। সত্যি সম্ভব না। খুবই এটা বিরল একটা। প্রফুল্লচন্দ্রই একমাত্র উদাহরণ। না, হ্যাঁ, এরকম তোমার দেশবন্ধু চিত্তরঞ্জনও তাই, সুভাষচন্দ্র তাই। হ্যাঁ, এরাও একেবারে ফিল্ডে নেমে কাজ করেছেন। এইরকম হুম, ভাষাচন্দ্র যেন কোথাও একটা ব্যতিক্রমী। হ্যাঁ, উনি একেবারে যেন মাটির মানুষ। হ্যাঁ, একদম, এরকম একটা একদম, ব্যাপার। একদম। চিত্তরঞ্জন এবং দাসও ওনার এরকম পোশাক ভাবে আশাক, অনেক জায়গায় ছুটে গেছেন। ওনার পোশাক আশাক, ওনার যে পোশাক, স্টাইল, হ্যাঁ সেটাই। সেটা পুরোপুরি একদমই সাধারণ। একদম মানে একেবারে সাধারণ, একগাল সাধারণ। দাড়ি, চুল হুম। উস্কো খুস্কো। উনি তো চুল হুম। আঁচড়াতেন বলে তো আমার মনে হয় না। না, মনে হয় না। সত্যি তাই। আর দেখে পোশাক মনেই হয় আশাকের না যে দিকেও কোনো তিনি ইয়ে ছিল না। এমনি খাদির সুন্দর করে কাপড় যে পেরিবা হবেন, চাদর সেটা ব্যাস। মনে হয় দেখে মনে হয় না না, কোনোদিন। একটা খাদির দেখি কাপড় এইরকম চাদর একটা ব্যাস, এই হবে। মানুষ, মানে হ্যাঁ, একদমই কাজ পাগল মানুষ। সত্যি এরকম একবারে মানুষ কাজ করো। মানে হ্যাঁ। বিরল, বিরল, বিরল ওই যে পাওয়া বললাম যায়। না যে দুটো কলা বেশি এনেছে বলে তিনি তাকে বকছেন। অবাক ব্যাপার। আর সেই তিনি আবার চেক লিখে দিচ্ছেন। হ্যাঁ, ব্যাংকে কত টাকা আছে দেখো আমার, দেখে ওই চেকটা লিখে দিচ্ছে। সামান্য দুটো কলা, চাপা কলা বেশি এনেছে বলে তিনি তাকে বকছেন যে তোর কি নবাবি পেয়েছিস? মানে আমার পয়সা এইভাবে ওরা নষ্ট করছিস? এই মানুষ সত্যি বিরল, দেখা যায় না, ভাবা যায় না। সত্যি, সত্যি, সত্যি। তো স্যার এবার আমরা ওই প্রসঙ্গে আসি যে আমাদের হাওড়া জেলা এরকম একজন বড় মানুষ, তার তার ব্যাপ্তি তো গোটা গোটা বাংলায়। হাওড়া বলে হ্যাঁ। কোনো স্পেসিফিক করে তাকে তো আমরা না, না ছোট সেটা একটা হয় না। জায়গায় সীমাবদ্ধ ঠিকই, করে রাখতে পারি না, কিন্তু তাও ঠিক। আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের পাতা ঘাটলে তিনি বিভিন্নভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তিনি হাওড়া জেলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেছেন কিছু কিছু কিছুটা ক্ষেত্রে। আপনি কিছুটা অংশ জড়িয়ে গেছেন। হ্যাঁ। যেরকম আপনি বটকৃষ্ণ পালের কথা বললেন, হুম। সেই রকম আরেকটা গুরুত্বপূর্ণ যোগ ছিল আলামোহন দাসের সঙ্গে। হ্যাঁ, ঠিক। কারণ আলামোহন দাসও তো আমাদের হাওড়ার কেন গোটা বাংলার অন্যতম উদ্যোগপতিদের মধ্যে, যিনিও দেখিয়ে দিয়েছিলেন যে বাঙালিরাও ইন্ডাস্ট্রি জগতে বা উদ্যোগের জগতে এসে কি স্বমহিমায় করতে কাজ পারে? করতে পারেন, এবং তিনি যেভাবে হুম, দাসনগরকে ঢেলে সাজিয়েছিলেন সেটা হুম। মানে মানে অভাবনীয় একটা। এবং সেটা তো কোথাও না কোথাও প্রফুল্ল রায়ের ইন্সপিরেশন কাজ করেছিল ওনার ওনার মধ্যে। হ্যাঁ, এবং প্রফুল্লচন্দ্র রায় হুম, প্রবাসীতে ৩ জন বাঙালি উদ্যোগপতিকে নিয়ে ধারাবাহিকভাবে ৩ টে লেখা করেছিলেন। জ্যৈষ্ঠ ১৩৪৯ এ। হুম, হ্যাঁ? হুম, শিল্প ও ব্যবসায় বাঙালির কৃতিত্ব। এইটা নিয়ে তিনি ৩ টে রচনা লিখেছিলেন। তার একটা রচনার মধ্যে ছিল আলামোহন দাস, কর্মবীর আলামোহন দাস, এই রচনাটা। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা ছোট্ট অংশ, এটা প্রফুল্লচন্দ্র রায়ের লেখা, হ্যাঁ? আমি একটা হুম, ছোট্ট অংশ এখান থেকে বলছি, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে উনি এই ব্যাপারটার প্রতি আকৃষ্ট হয়েছেন। যারা শুনছেন তাদেরও জানা দরকার, এটা জানলে খুব ভালো লাগবে। হ্যাঁ, গত ২ বৎসর ধরিয়া গত ২ বৎসর ধরিয়া অনেকে আমার নিকট আনাগোনা করিয়া আমাকে বলিয়াছেন যে আলামোহন দাস নামে এক ভদ্রলোক হাওড়ার হুম, পশ্চিমে ব্যাটরা নামক স্থানে একটি কারখানা স্থাপন করিয়া পাটকল, ছাপাখানা ইত্যাদি যন্ত্রপাতি তৈয়ারি করিতেছেন। হুম, তাহাদের নিকট কথাও শুনিয়াছি যে এই কারখানার সকল কর্মী বাঙালি এবং কেবলমাত্র বাঙালির দ্বারা এই কারখানা পরিচালিত হইবে, ইহাই কর্মকর্তার উদ্দেশ্য। হুম, এই দেশে এইখানকার কলকারখানায় পাটকলের যন্ত্রপাতি প্রস্তুত হইবে, আর তাহারই দ্বারা সত্য সত্যই কোনো পাটকল চলিবে, ইহা আমার মনে তখন নিতান্তই অলীক স্বপ্নবৎ মনে হইয়াছে। হ্যাঁ, আমার মনে ইহা পাগলামি ছাড়া আর কিছু নয় বলিয়াই ধারণা জন্মিয়াছে। বস্তুত আমি অনেক সময় বিদ্রূপ করিয়া বলিয়াছি যে এই খ্যাপা লোকটিকে ধরিয়া পাগলাগারদে পাঠাইয়া দাও। তখন আমি ভুলিয়া গিয়েছিলাম, আমি ওই জন্যই বললাম লেখাটা, যে এই খ্যাপা লোকটিকে ধরিয়া পাগলাগারদে পাঠাইয়া দাও। তখন আমি ভুলিয়া গিয়েছিলাম যে প্রায় ৩০ বৎসর পূর্বে নব্য রসায়নীবিদ্যা ও তাহার উৎপত্তি শীর্ষক পুস্তিকায় আমি নিজেই লিখিয়াছিলাম যে জগতে যাহা কিছু মহৎ, যাহা কিছু বৃহৎ, তাহা খ্যাপা মাথা পাগলা লোকেদের দ্বারাই সাধিত হইয়াছে ইত্যাদি। যাহারা লাভ লোকসান হার জিতের নিকৃত ওজন করিয়া কার্যে অগ্রসর হইতে চায়, তারা কখনো কোনো বৃহত্তর কার্য করতে পারে না। একদম, এইখান থেকে একদম। বোঝা যাচ্ছে। এবং তারপরে তিনি আলামোহন দাসকে কর্মবীর উপাধি দিয়েছিলেন। তারপর হুম, তিনি এসছিলেন, মানে ১৯৩৮ সালে উনি এই কারখানা ভিজিট করতে এসছিলেন। তারপরে উনি ওই পুরো জীবনী ওনার সঙ্গে, মানে ওই আলামোহন দাসের সঙ্গে আলোচনা করে পুরো জীবনী তিনি তার ওই ওই লেখাটার মধ্যে দিয়েছেন। এবং অবাক ব্যাপার যে তোমার মানে আলামোহন দাস তো একা তো কাজটা করেননি, তার সঙ্গে আরো অনেক লোক ছিলেন। হুম, নিশ্চয়ই, কারণ একজন মানুষের পক্ষে কখনোই এটা সম্ভব নয়। তাকে অনেক প্রতিকূলতা সহ্য করতে হয়েছিল। হুম?
রজনীকান্ত পাল বলে একজন ছিলেন, তিনি টাকাধার দিয়েছিলেন, তার নামে পালস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস করেছিলেন। তারপরে বিডব্লিউ স্কেলস তৈরি করেছিলেন, ইন্ডিয়া মেশিনারি করেছিলেন, আরতি কটন মিলস করেছিলেন। কিন্তু এটা ঘটনা যে ওই 1930-এর দশকটা যে ধরি, 30 থেকে আর 1960-এর দশক এই পর্যন্ত আলামন দাস একটা বিরাট জায়গা জুড়ে আমাদের এই মাকড়দা এলাকাটা, মানে দাসনগর বলতে ব্যাঁটরা মাকড়দা এই এলাকা জুড়ে একটা বিরাট শিল্প তালুক তৈরি করেছে, এবং সেখানে অজস্র লোককে চাকরি দিয়েছিলেন, নিজেও খাটতেন সেখানে। এবং বাঙালির যে জামা কাপড় মানে রাসমণি ধুতি এরকম সব আর কি মানে প্রোডাক্টগুলো সব বাঙালি নামে নাম করা। তো কাজেই প্রফুল্লচন্দ্র রায়ের এই ব্যাপারটা ওনাকে খুব উৎসাহ জুগিয়েছিল। প্রফুল্লচন্দ্র রায়ও উনি এসে দেখে ওনাকে কর্মবীর উপাধি দিয়েছেন। তো সেই আলামোহন দাসের একটা বই আমার জীবন বলে, উনি নিজেই একটা জীবনী লিখে গেছিলেন আমার জীবন বলে। সেটা অত্যন্ত ভ্যালুয়েবল বই, মানে যেখান থেকে আমরা জানতে পারি যে একটা সামান্য খইমুড়ির ব্যবসায়ী কিভাবে নিজের চেষ্টায় প্রায় একক প্রচেষ্টায় একটা এত বড় ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন। দুর্ভাগ্যবশত তার পরবর্তী জেনারেশন সেই ইন্ডাস্ট্রির এটাকে আর ধরে রাখতে পারেনি। পরবর্তীকালে নানান রকম, অবশ্য একটা বড় কারণ ছিল তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা একটা বড় ব্যাপার। মানে বিশ্বযুদ্ধ এসে আমাদের আর্থিক মন্দাকে অনেকটা ত্বরান্বিত করেছিল, মানে এগিয়ে দিয়েছিল, বা অনেক কিছু ক্ষতি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা। আর তার সঙ্গে সঙ্গে শিল্প বিপ্লব, নতুন নতুন আধুনিক কারখানার যন্ত্রপাতি ইত্যাদি সব নানান কারণ হয়েছিল। যাই হোক, দাস ব্যাংক ফেলিওর হওয়া ইত্যাদি অনেক কারণেই ব্যবসাটা পরে দাঁড়াতে পারেনি। কিন্তু তিনি যে বাঙালি ব্যবসায় একজন পথিকৃৎ ছিলেন এই বিষয়ে প্রফুল্লচন্দ্র তাকে সার্টিফিকেট দিয়েছেন, এবং তিনি লিখে ওনার যে শংসাপত্রটি, হ্যাঁ সেইটা আমরা দেখানোর একটু চেষ্টা করছি। এটা দেখো, খুব ভালো হয় জানতে পারলে। এটি হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় আলামোহন দাসকে স্বহস্তে নিজের হাতে লিখে দিয়েছিলেন। সেইটা এটা আমরা দেখাচ্ছি এখানে। এই তলাটিতে উনি লিখেছিলেন যে আমি 1938 সালে এটা প্রকাশ 13 জুলাই। স্যার লেখাটা একটু পড়া যাচ্ছে, যদি একটু পড়ে দিতে পারেন। দেখুন, লেখাটা পড়া খুব মুশকিল, আমি হাতের লেখাটা ভালো করে দেখতে পাচ্ছি না। বিশ্বাস আমার দেশবাসীগণ আলামোহন দাসের নাম জানিয়াছে, শুধু তাহার অসাধারণ কার্যকুশলতা দেখিয়ে সুযোগ একটু সমস্যা সুযোগ পায় না। সময় কলকাতার রাস্তায় খইমুড়ি কর্মজীবন শুরু করেছিলেন, খইমুড়ি ফেরি করে। সেখান থেকে আলামোহন আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন আর কি, এটা বলেছেন। এবং এইটাই সত্যি খুব আশ্চর্য ব্যাপার। প্রফুল্লচন্দ্র রায় এটা লিখে দিচ্ছেন, এবং অনেকটা উনি ইন্সপায়ার করেছিলেন, ভীষণভাবে ইন্সপায়ার করেছিলেন। তা প্রথম দিকে তিনি যে বিশ্বাস করেনি সেটা তো বোঝাই গেল যে তিনি বিশ্বাসও করেননি। এবং ওই লেখাটায় তিনি মানে অত্যন্ত দামি লেখা, তিনি ওই সুতো ব্যবসায় এবং আমাদের তোমার এই ব্যবসায় কি বলবো, আমাদের এই জামা কাপড়ের ব্যবসায় কতখানি আমদানি রপ্তানি হয়েছে তার হিসেব টিসেবও দিয়েছেন। অর্থাৎ বিদেশি একটা পণ্য, বিদেশি কাঁচামাল, বিদেশি যন্ত্রপাতি কিনতে কত খরচা হয়, এবং বিদেশি জিনিস দিয়ে উৎপাদন করলে যা খরচা হয়, আর দেশীয় পণ্য, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যদি যন্ত্র তৈরি করা যায় তার খরচা কত কম হয়। এইটা প্রফুল্লচন্দ্র রায় কিন্তু খুব ভালোভাবে বুঝলেন যে বিদেশি প্রযুক্তি দিয়ে খুব একটা হবে না, দেশি প্রযুক্তি দিয়ে কাজ করতে হবে। এখন একটা জিনিস সায়ন, সেটা আমি দর্শকদের সবাইকেই বলবো যে আমাদের দেশে আমাদের খুব বড় সৌভাগ্য যে এমন এমন বিজ্ঞানী জন্মেছেন যারা এই বিষয়টা খুব ভালো বুঝতে পারতেন। আমার মনে আছে মেঘনাদ সাহা যখন সাহা ইনস্টিটিউট তৈরি করেন, তখন একজন বিদেশি বিজ্ঞানী এসে দেখে বলেছিলেন যে আমি অবাক হয়ে যাচ্ছি যে তোমরা কিভাবে এই রকম দেশীয় ইনস্ট্রুমেন্ট দিয়ে এত উন্নত মানের কাজ করো। এটা খুব আশ্চর্য ব্যাপার। মেঘনাদ সাহাকে এসে উনি বলেছিলেন, এবং তার মানে মেঘনাদ সাহাও এই দিকটার প্রতি তার নজর ছিল যে দেশীয় প্রযুক্তি দিয়েই এই কাজটা করা সম্ভব। ঠিক একইভাবে কোদাইকানাল অবজারভেটরি, যেটা আমাদের মানে মান মন্দির, সেখানে একজন বাঙালি ছিলেন অনিল কুমার দাস। তিনি প্রচুর বিদেশি মুদ্রা সাশ্রয় করে একেবারে সম্পূর্ণ আমাদের মানে দেশীয় টেকনোলজি ব্যবহার করে একটা আধুনিক মান মন্দির তৈরি করেছিলেন, এবং প্রায় গভর্নমেন্টের 5-6 লক্ষ টাকা উনি বাঁচিয়েছিলেন। এই যে ধারণাটা, যেটা আমাদের পরবর্তীকালে চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের মধ্যেও দেখা গেছে, যে এই ইন্ডিজেনাস টেকনিক অর্থাৎ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সিনেমাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু পরবর্তীকালে সত্যজিৎ রায়ও দেখিয়েছেন। হ্যাঁ, যে এবং আমার মনে হয় আরেকজনের কথা না বললেও আমাদের ভুল হবে, সেটা হচ্ছে তাপস সেন, আলোক ব্যবহার।
হ্যাঁ, আমার মনে আছে যে অঙ্গার বলে যে নাটকটা হয়েছিল সেখানে উনি এমন একটা দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছিলেন যাতে মনে হবে যে জল ঢুকছে এর মধ্যে আর কি, কয়লা খনির মধ্যে, এরকম সব অদ্ভুত অদ্ভুত ঘটনা তিনি এই আলোর মাধ্যমে, আলোকশিল্পী ছিলেন, খুব নামকরা আলোকশিল্পী। তো এরকম আর কি, মানে এই দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যে কিছু জিনিস তৈরি করা যায়, প্রফুল্লচন্দ্র এটাকে দেখিয়েছেন এবং তারপরে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই এই রকম চিন্তা ভাবনা করেছেন। স্যার, হাওড়ার আর একটা যোগাযোগ, হ্যাঁ, সেটা বলো। হচ্ছে ওই বিবেকানন্দ স্কুলের দেবীচরণ খাঁ, হ্যাঁ, আহ, হ্যাঁ, তার দেবীচরণ সঙ্গে একটা খাঁ। যোগাযোগ। আমরা ওনার ছবিটা দেবীচরণ যদি খাঁ। দেখাই। হ্যাঁ, বলো। হুম। না, আপনি বলুন, এটা আমি ছবিটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, ইনি হচ্ছেন মাখনলাল দে। মাখনলাল দে 1899 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় প্রথম হয়েছিলেন। এই মাখনলাল দে, তার মেয়ে ছিলেন অন্নপূর্ণা, তার সঙ্গে বিয়ে হয়েছিল ভীমচরণ খাঁ, অর্থাৎ দেবীচরণ খাঁয়ের বাবার। হুম, দেবীচরণ খাঁ ছিলেন বিবেকানন্দ স্কুলের স্টুডেন্ট, ছাত্র। হুম, 1950 সালে উনি ম্যাট্রিকে প্রথম হলেন, অর্থাৎ দাদু এবং নাতি, এটা একটা রেকর্ড, দাদু এবং নাতি 51 বছরের ব্যবধানে ম্যাট্রিকুলেশনে প্রথম হয়েছেন। এই মাখনলাল দে ছিলেন প্রফুল্লচন্দ্রের ছাত্র। আচ্ছা। উনি পরবর্তীকালে ইন্ডিয়ান এডুকেশনাল সার্ভিসে জয়েন করেছিলেন এবং প্রফুল্লচন্দ্র এনার সঙ্গে, এনার বাড়িতে খুবই যাতায়াত ছিল এবং খুবই ভালোবাসতেন ওনাকে। তো সেই সূত্রে বলা যায় যে দেবীচরণ খাঁয়ের যে দাদু, মানে মাতামহ বলা যায়, মানে মায়ের বাবা, তিনি প্রফুল্লচন্দ্রের ডাইরেক্ট একটা ছাত্র ছিলেন। এটা একটা মস্ত হুম, বড় ব্যাপার। পরবর্তীকালে উনি নাগপুরে চলে যান, নাগপুর ইউনিভার্সিটির ইয়ে ছিলেন, ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। আর হুম। আরেকটা দিক তুমি বলবে নিশ্চয়ই, সেটা হচ্ছে ডিএন মল্লিকের কথা। হ্যাঁ, সেটা হচ্ছে যে আচ্ছা, বাগনান স্কুলের তিনি একবার বাগনান স্কুলে এসেছিলেন, একবার সেটা প্রফুল্লচন্দ্র আমরা এসেছিলেন, হ্যাঁ। পাচ্ছি একটা সূত্রে, যে হ্যাঁ, বাগনান স্কুলেও তিনি এসেছিলেন। বাগনান স্কুলে অনেক বড় বড় মানুষজনের হ্যাঁ, পায়ের ধুলো পেয়েছে, আনাগোনা একটা হয়েছে। ঐতিহাসিক স্কুল। তো সেই হুম, স্কুলেতেও তিনি এসেছিলেন কোনো একটা অনুষ্ঠানে, সেটা সম্পর্কে ডিটেল সৌরেন্দ্রবাবু বলেছিলেন আজকে আমাদেরকে বলবেন। তিনি হুম, খুব সম্ভবত কোনো সমস্যার কারণে উনি আজকাল আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন না, এখনো কোনো কমেন্ট হুম, করেননি। তো তিনি নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন এবং এই ব্যাপারে ডিটেলসে জানাবেন, বা আমরাও হুম, পরে ডিটেলস দিয়ে দিতে পারবো। তবে উনি মোটামুটি বাগনানে একবার এসেছিলেন, এরকম হুম। একটা খবর বা এরকম একটা সূত্র আছে। আর এই বাগনানেরই একজন বিখ্যাত মানুষ, তার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ মল্লিক, যাকে আমরা সবাই জানি ডিএন মল্লিক নামে, যিনি বিখ্যাত গণিতজ্ঞ। সেই সঙ্গে তিনি রসায়ন এবং ভৌত বিজ্ঞান, এই সমস্ত বিষয়েও তিনি যথেষ্ট পণ্ডিত ছিলেন। তো তিনিও ওই যে সময় প্রফুল্লচন্দ্র সেন প্রেসিডেন্সি কলেজে পড়াচ্ছেন রসায়ন, সেই সময় তিনিও কিন্তু নতুন বিভাগ খুলেছে প্রেসিডেন্সি কলেজে, মিশ্র গণিত বিভাগ, মিক্সড হুম, ম্যাথামেটিক্স। সেই মিক্স ম্যাথামেটিক্সের দুজন প্রফেসর, একজন ইংরেজ আর একজন একমাত্র ভারতীয়, তিনি হচ্ছেন ডিএন মল্লিক। তো তারা দুজনে পড়াচ্ছেন এবং সেই সময় একই সঙ্গে, যেহেতু ওনারা পাশাপাশি দুজন মানুষ আছেন, একই কলেজে আছেন, তো সেই সময় তাদের মধ্যে একটা যোগাযোগ, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেটা বিভিন্ন সূত্রে, সরাসরি প্রফুল্লচন্দ্র রায় তার কোনো লেখাতে তিনি উল্লেখ করেননি, কিন্তু অন্যান্য যে সূত্র, সেই সময়কার যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন তাদের লেখায় পাওয়া যাচ্ছে। এবং এই যে সুভাষচন্দ্রের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছিল প্রেসিডেন্সি কলেজে, সেই হুম। সময়ে প্রফুল্লচন্দ্র এবং আমাদের ডিএন মল্লিক, এরা এরা থেকে সেই সমস্যার সমাধান করেছিলেন। তো সেরকম একটা খবর পাওয়া যায়। এছাড়াও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আহ, আপনি যে ওনার আহ, ময়দান ক্লাবের কথা বললেন, যে হ্যাঁ, যেখানে হ্যাঁ, যেখানে মানে বিকেলে বা সন্ধ্যেতে আহ, প্রফুল্লচন্দ্র রায় এবং বেড়াতে তার যেতেন। বিভিন্ন অনুগামী ছাত্রছাত্রী এবং বিভিন্ন ক্ষেত্রের মানুষজন, যারা প্রফুল্লচন্দ্র রায়কে ভালোবাসতেন বা তার সঙ্গে কথা বলে একটু মনের শান্তি খুঁজে পেতেন, তারা বিকেলবেলা হাওয়া খেতে আসতেন ময়দানে, হুম, এবং তারা সন্ধেবেলা বসে আড্ডা দিতেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো এবং বিভিন্ন মানুষজন আসতেন। এবং একজন একজন লিখছেন যে এই ছাত্রছাত্রীর সঙ্গে যে আহ, শিক্ষকের যে সম্পর্ক, সেটা তো ওই গুরুগম্ভীর ব্যাপার না, সেটা খুব সহজ হুম, হওয়া দরকার। তো এই সহজ করার জন্য তিনি এরকম আড্ডায় ছাত্রছাত্রীদেরকে ডাকতেন আর কি। এবং তারা যারা একটু আড়ষ্টতা মধ্যে থাকতো, ধরুন গ্রাম থেকে নতুন কোনো হুম, ছাত্রছাত্রী হুম, এসেছে, সে ভয় পাচ্ছে যে প্রফুল্লচন্দ্র রায় এত বড় একজন মানুষ, তার সঙ্গে হুম, আমি কিভাবে ক্যাজুয়াল হব, ফ্র্যাঙ্ক হব। তো
তো তিনি তখন তাদেরকে সঙ্গে করে নিয়ে যেতেন। তো এইরকমই একজন তিনি তার বর্ণনায় লিখছেন যে তিনি এরকম গেছেন, তাকে ক্যাজুয়াল হওয়ার জন্য নিয়ে গেছেন প্রফুল্ল রায়, এবং সেখানে দেখা যাচ্ছে এরকম বিখ্যাত বিখ্যাত মানুষজন সব বসে আছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ডিএন মল্লিক। হ্যাঁ, তিনি লিখছেন তার লেখায়, ফলে বোঝা যাচ্ছে যে ডিএন মল্লিকও এই সভায় আসতেন এবং সেখানে প্রফুল্লচন্দ্রের সঙ্গে নিয়মিত ভালো ঘনিষ্ঠতা আড্ডা ছিল। দিতেন। আর একটা জায়গায় দেখলাম, সেটা হচ্ছে আমরা যে ছবি দেখাচ্ছিলাম প্রথমের দিকে, যে আমাদের বেঙ্গল ইন্ডিয়ান ফিল্ম থেকে যে যে ডিভিশন থেকে, তথ্যচিত্রটা শতবর্ষে বেরিয়েছিল, সেখানেই আমি এই ছবিটা দেখলাম এবং দেখে অবাক হলাম এবং আনন্দও পেলাম। সেটা হচ্ছে যে বিদেশে একটা কনফারেন্সে, ডিটেলসটা আমি ওই ছবিতে নেই যে কবের বা কোন সময়ের, সেটা খুঁজতে হবে, কিন্তু বিদেশে বহুবার তো গেছেন প্রফুল্লচন্দ্র এবং বহুবার গেছেন ডিএন মল্লিক। মানে বিদেশে ইংরেজ এডিনবার্গ, বিশেষ করে এডিনবার্গ ইউনিভার্সিটিতে এই সময়কাল, এই সময়েতে 20 শতকের প্রথম দিককার মানে যে দুজন বলা যায় পপুলার ফেস ছিলেন, মানে ভারতীয় যে দুজন, বিশেষ করে বাঙালি যে দুজন পপুলার ফেস ছিলেন, তারা হলেন এক প্রফুল্লচন্দ্র রায় আর এক হলেন ডিএন মল্লিক, যারা রেগুলার বিভিন্ন কনফারেন্সে ভারত থেকে ইংল্যান্ডে যেতেন এবং এডিনবার্গে তাদের কাজকর্ম হতো, গবেষণা করতেন এবং ওখানে প্রচুর লেখালেখি তারা করেছেন, কাজকর্ম করেছেন, বহু মানুষ তাদেরকে চিনতেন, সম্মান করতেন। তো সেখানে একটি কনফারেন্সে দুজনের ছবি আমি দেখতে পেলাম ওই ভিডিওতে, পাশাপাশি বসে আছেন। এটা দেখে আমার খুব অত্যন্ত ভালো লাগলো যে আমাদের হাওড়ার একজন বিখ্যাত মানুষ, হাওড়ার গর্ব তিনি, ডিএন মল্লিক, যাকে নিয়েও বৌদ্ধিক জগতে বা ইউনিভার্সিটিতে বা যারা যারা এইসব নিয়ে গবেষণা করেন, তারাও খুব বেশি ডিএন মল্লিককে নিয়ে চর্চা করেন না, ডিএন মল্লিকের কৃতিত্বটা তারাও তুলে ধরেন না। আমি একটু চেষ্টা করেছি ওনার জীবনটাকে অনুসন্ধান করার এবং ইচ্ছা আছে ওনার জীবনটাকে প্রকাশিত করার, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি ফাইন্ডিংস পেয়েছি সেটা হচ্ছে ওনার ছবি, যেটা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না এখন, মানে ওনার ছবি নেই। সেইটা আমি বিদেশ থেকে ওনার ফ্যামিলির একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, ওনার মেয়ের তরফের একজনের সঙ্গে যোগাযোগ হওয়ার, তার দুর্লভ ছবি, তার পারিবারিক ছবি ডিএন মল্লিকের, সেটা আমি সংগ্রহ করতে পেরেছি এবং সেই সূত্রেই, সেই জন্যই চিনতে পারলাম এই ছবিতে ডিএন মল্লিকের পাশে বসে আছেন প্রফুল্লচন্দ্র রায়, এবং খুব সত্যি দুর্লভ আবিষ্কার, খুব গভীর বন্ধুত্ব, সেটা দেখতে পেয়ে ভালো লাগলো। একটা খুব বড় পাওনা, খুব বড় পাওনা। তো এই মানুষগুলোর সঙ্গে, মানে এই হাওড়ার সঙ্গে, এই হাওড়ার এই মানুষের সঙ্গেও কিন্তু গভীর সম্পর্ক ছিল প্রফুল্লচন্দ্র রায়, সেটা আমরা দেখতে পেলাম। তো এটাই মোটামুটি এখনো পর্যন্ত এটুকু পাওয়া যায়। তবে ওনার মতো মানুষজন তিনি হাওড়ায় বিশেষ করে শহরের বিভিন্ন কনফারেন্সে বা বিভিন্ন অনুষ্ঠানে আসতেই পারেন। অনেক অনেক আসলে ব্যাপারটা কি, তিনি হয়তো নীরবে নিবৃত্তি এসেছেন, কারণ তিনি বেশি কি প্রচার চাইতেন না, প্রচার করতেনও না খুব বেশি, মানে সঙ্গে প্রেস বা প্রেসের খবর খুব একটা হতো না ওনার এই সমস্ত রিলিফ ওয়ার্কের ক্ষেত্রে, বিশেষ করে তিনি নীরবে নিবৃত্তেই তার কাজটা করতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি হয়তো কোনো সময় কোনো কালে এসেছেন যেটা হয়তো সেভাবে খবর হয়নি। তবে এই যে মানুষ, তিনি হাওড়ায় আসুন বা নাই আসুন, তিনি যে মাপের মানুষ, যে আকারের মানুষ, তাকে তিনি আমাদের হাওড়ারও গর্ব, তিনি গোটা বাংলারও গর্ব, গোটা ভারতবর্ষেরও গর্ব। স্যার, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, প্রায় 1 ঘন্টা আমরা আলোচনা করে ফেলেছি। আপনি স্যার কনক্লুডিং নোটে যদি কিছু বলেন। কনক্লুডিং নোটে আমি এইটাই বলবো যে আমাদের এই যে আলোচনাটা আজকে হলো, এটা আমার কাছে অন্তত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় যে আমাদের হাওড়া চর্চার যে গ্রুপ আছে, হাওড়ার ইতিবৃত্ত, সেখান থেকে আমরা অন্তত এমন একজন মনীষীকে স্মরণ করলাম যিনি আজকের যুগে প্রায় আমাদের কাছে ব্রাত্য হয়ে আছেন। এরকম অনেক মনীষী ব্রাত্য হয়ে আছেন। তা আমাদের উচিত হচ্ছে এরকম মাঝে মাঝে একটু অনুষ্ঠান করে সাধারণ জনমানসে একটু অন্তত তাদেরকে, কেউ একজন লিখছেন খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ আলোচনা, একটু দেরি হলেও জয়েন করতে পেরেছি। আচ্ছা, যাই হোক, যিনি লিখুন খুব ভালো লাগলো যে এই ধরনের আমরা যে মানে এমন একজন মানুষকে স্মরণ করলাম যাকে পায়ে হাত দিয়ে প্রণাম করা যায়। এইটাই আমি শেষ কথা বলবো, যে যার পায়ে হাত দিয়ে একেবারে অবনত মস্তকে তার পায়ে হাত দিয়ে প্রণাম করা যায়, এরকম একজন মানুষকে আমরা আজকে স্মরণ করতে পারলাম, এটা আমাদেরই সৌভাগ্য। এবং আমি আশা করব যে প্রফুল্লচন্দ্র রায়ের কাজকর্ম বা তার জীবন নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ ইত্যাদিতে আলোচনা হোক। তার জন্মদিনে আজকে আমাদের শিক্ষা দপ্তর থেকে প্রাথমিক স্তরে প্রফুল্লচন্দ্র রায়কে স্মরণ করার জন্য বিশেষভাবেই নির্দেশিকা ছিল এবং বিভিন্ন স্কুলেই পালিত হয়েছে, এবং তাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, তাকে নিয়ে যে ভাবনা চলছে, এটা একটা দারুণ দিক।
এবং এটাই একটা তার বড় ব্যাপার। আরো লেখা বেশি বেশি করে পাঠ্যপুস্তকে আরো বেশি বেশি করে হ্যাঁ, থাকা দরকার। মানে শিরদাঁড়া সোজা রেখে একজন বাঙালি কিভাবে ঠিক। এগিয়ে যেতে পারে, এটা এটা এই অক্সিজেনটা কিন্তু পাওয়া যাবে যদি আমরা, যেরকম আমরা বিবেকানন্দকে পড়লে শক্তি পাই মনে, ঠিক ঠিক, ঠিক। সেরকমই আমরা যদি প্রফুল্লচন্দ্রের এই আর্টিকেল গুলো পড়ি, যেগুলোর কথা আপনি বললেন, সেখানে বেশ কিছু, এই বিশেষ করে এই বাঙালি জাতিকে কিভাবে জেগে উঠতে হবে, কিভাবে হুম, তাদেরকে শিল্পের জন্য স্বনির্ভর হতে হবে, কিভাবে তারা এই দেশের ক্ষুধা মেটাবে, কিভাবে বেকার সমস্যা দূর হবে, এগুলো তো এখনো এখনো জ্বলন্ত সমস্যা। সমান প্রাসঙ্গিক, হ্যাঁ, সমান এখনেরও প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই সমস্যাগুলো। হুম, তো সেই সমস্যা থেকে হুম, কি করে বেরোতে হবে তিনি কিন্তু আজ থেকে ১০০-১৫০ বছর আগে বলে দিয়ে চলে গেছেন। সেটাই বলে দিয়ে ১০০-১৫০ গেছেন। ঠিকই, বছর আগে। ঠিক কথা। তো সেইটা গরু আমাদের পালন কাছে নিয়েও কিন্তু, পর্যন্ত ভাবছেন। মানে এমন এটা ভাবা হ্যাঁ, যায় না যে একজন এত বড় মানুষ বিজ্ঞানী, তিনি গরুদের কিভাবে পালন করতে অসুবিধা হ্যাঁ, কোথায় হচ্ছে একদম, সেটা নিয়ে একদম, চিন্তা করছেন। মানে একদম। এতটাই তিনি সাধারণ মানুষের জন্য তিনি চিন্তিত এবং হুম, তাদের মানে কি করে মানোন্নয়ন করা যায় জীবনের এটাও তিনি ভাবছেন। এটা আমাদের একদম, কাছে অনেক বড় পাওনা। মানে আমরা একদম। যেরকম একটা মানুষকে আমরা আমাদের দেশে পেয়েছি, আমাদের এটা আমাদের আমাদের বেশি বেশি করে আমাদের দেশের ওনার সৌভাগ্য। লেখাগুলোকে হুম, আমাদের পড়া এক্সাক্টলি। দরকার, এবং সেগুলো আলোচনা করা অ্যাভেলেবেল দরকার। আছে। ম্যাক্সিমামই হুম, এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, ইন্টারনেটে। এখন পাওয়া যায়। আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন, সমস্ত বিশেষ করে লেখা পাওয়া হিস্ট্রি অফ যায়। হিন্দু কেমিস্ট্রি তো যদি কেউ অবশ্যই না পাওয়া যায়। পান, পড়তে হুম, চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা প্রোভাইড করে দেব। এছাড়াও হুম, বিভিন্ন জায়গাতেই পাওয়া যায় ওনার লেখা। সেগুলো পড়ে আমরা চাই যে বেশি বেশি করে মানুষজন সেগুলো যদি পড়েন, তাহলে আমার মনে হয় যে ভাবনার একটা নতুন দিক খুলে যেতে পারে। কিন্তু আজকের এই হুম। হতাশ হয়ে যাওয়া বাঙালিদের কাছে, হতাশ হয়ে যাওয়া যুব সমাজ, তারা কিন্তু একটা নতুন নতুন তাদের ভাবনার দিক কিন্তু খুলে যেতে পারে, যে শুধুই চাকরি নয়। তিনি তো বারবার এটাই বলতেন যে শুধু সরকারি চাকরি কেন, শুধু সরকারি চাকরির পিছনে কেন ছুটবেন, নিজেরা নিজেরা ইনিশিয়েটিভ নাও, নিজেরা নিজের পায়ে ব্যবসায় দাঁড়াও। নাও, নিজেরা হুম, উদ্যোগপতি হও। হ্যাঁ, তো হুম। সেটাই সেটাই তো এখনো এখনো সরকার সেটাই বলছে, যে শুধু সরকারি চাকরির পিছনে না ছুটে তোমরা নিজেরা ছোট ছোট করে বিজনেস করার কথা ভাবো, ছোট ছোট করে নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবো। কারণ এত এত ইয়ং ইউথ এত বেকার, হুম, তাদের বাঁচার কিন্তু রাস্তা হতেই পারে এইটা। তো ঠিক, সেইটার জন্য আমরা কিন্তু এই জায়গাটাও, এই বিষয়টাও আমরা যদি জানার জন্য প্রফুল্ল ঠিক। রায়কে পড়ি, তাহলে আমার মনে হয় যে অনেক অনেক কিছু পাওয়া যাবে, অনেক মনের জোর পাওয়া যাবে, অনেক কনফিডেন্স পাওয়া যাবে। তো আমরা আশা করব যে সবাই আমরা বেশি বেশি করে পড়বো। আমরা বেলা না, শেষে আরেকটা আমরা দিকও আরেকটা দিকও আমি বলব সেটা হচ্ছে যে হুম, যেহেতু এটা হাওড়ার গ্রুপ, যে আমরা যেটুকু আলোচনা করলাম তার বাইরে যদি কারোর জানা থাকে যে হ্যাঁ, প্রফুল্ল রায় একদম, কোথাও একদম, এসেছিলেন, একদম, সেটা আমাদের এইখানে কমেন্ট করে একটু জানাবেন, একদম। তাহলে আমরা খুব উপকৃত হব। হ্যাঁ, কারণ কারণ এটাও এটা একটা হতেই পারে, গবেষণার বিষয় হতে পারে। এটা একটা যে হাওড়া গবেষণার বিষয় জেলার অবশ্যই সঙ্গে হতে পারে। প্রফুল্ল হুম, চন্দ্র রায়ের যোগাযোগটা কিরকম ছিল, ছিল। সেটাও সেটা কিন্তু যদি কেউ গবেষণার একটা জানেন বিষয় তাহলে হতে তারা পারে। যদি কমেন্ট করেন আমরা খুব উপকৃত হব হ্যাঁ, এতে। এবং আপনারা যদি সেই তথ্য দেন বা সেইগুলো নিয়ে আলোচনা করেন, তাহলেও সেটা হুম, আমাদের এই গ্রুপের পক্ষে আমাদের সমৃদ্ধ কাছে খুবই হওয়ার কাজে একটা লাগবে। জায়গা থাকবে। ঠিক। তো যেভাবে অসংখ্য আমরা নানান ধন্যবাদ। জনের আলোচনায় সমৃদ্ধ হয়েছি অলরেডি। হ্যাঁ, একদম, সকলকে একদম। আন্তরিক শুভেচ্ছা, নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের হুম, অনুষ্ঠানে থাকার জন্যে। হ্যাঁ, সায়ন, তোমাকে সকলকে অনেক অনেক, ধন্যবাদ একটা সুন্দর অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আর আমাকে মানে সুযোগ এটা দেওয়ার জন্য। এটা আমাদের কাছে সত্যিই একটা শান্তির জায়গা যে আমরা করতে হ্যাঁ, পারলাম আজকের দিনে ঠিক, দাঁড়িয়ে। ঠিক, কারণ ঠিক। আজকে কোথাও কোনো আমি দেখতে পাইনি, মানে বাংলাদেশে যশোরে বাংলাদেশে কিন্তু বিরাট অনুষ্ঠান হচ্ছে আজকে। তার খবর হুম, কিন্তু আছে। কিন্তু হুম। বাংলায় আমি দেখতে পেলাম না যে সেরকম করে কোনো বিশাল কোনো আলোচনা চক্র বা বিশাল কোনো অনুষ্ঠান কোথাও কিন্তু এখনো পর্যন্ত খবর আসেনি। জানি না কেউ করেছেন হুম। কিনা ভেতরে ভেতরে, বা খবর হয়তো আসেনি। কিন্তু সেইভাবে কোনো হাইপ নেই, সেইভাবে কোনো হৈ হুম, হুল্লোড় নেই। না, যেটা ঠিক, যেটা রবীন্দ্রনাথকে নিয়ে থাকে, যেটা বিদ্যাসাগরকে নিয়ে থাকে, সেই হাইপ বা সেই আলোচনা চক্র বা সেই উত্তেজনা, সেই ব্যাপারটা কিন্তু কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তো ঠিক। এই যে আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি প্রফুল্লচন্দ্র রায়ের মতো একজন মানুষকে। আমরা সেটা করতে দিতে চাই না। আমরা চাই যে তিনি সমানভাবে প্রাসঙ্গিক থাকুন, এবং ঠিক। তাকে প্রাসঙ্গিক করার জন্য কিন্তু আমাদের এই লাইভটা করা, যাতে এই লাইভ যত আপনারা বেশি ছড়িয়ে দেবেন পরবর্তী ক্ষেত্রে, আপনারা যখন এটা শেয়ার শেয়ার করতে করা যায়, সুবিধা আছে। দেখবে, হুম। এবং সেটা জানার জন্য তারা উৎসুক হবে, এবং তারা এই ব্যাপার নিয়ে পড়াশোনা করবে, এবং এইভাবে আলোচনা আরো করবেন। বেশি তো জানতে পারবে। এটাই আমরা ঠিক। চাই, যে প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে বেশি বেশি করে আলোচনা হোক, বেশি বেশি করে আমরা আরো অনুষ্ঠান করি, আমরা ওনার স্পেসিফিক বিষয় নিয়েও আলাদা করে অনুষ্ঠান করতে পারি করতে কোনো পারি। একটা ঠিক, সময়, সেটাও আমরা করতে পারি। ঠিক। তো অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ দেখলেন, এবং যারা যারা হুম, পরবর্তীকালে দেখবেন, অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদেরকে জানাবেন যে আমাদের আর কি কি বিষয় নিয়ে লাইভ করা দরকার, বা কি ঠিক, কাদেরকে নিয়ে যদি আমরা কোনো ঠিক। বিশেষ কাউকে নিয়ে আমরা করতে পারি, সেটাও আপনারা সাজেশন করতে পারেন। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে
আমরা আজকের মতো আমাদের এই লাইভ শেষ করছি। নমস্কার। আপনারা রেকর্ডেড ভিডিওটা অবশ্যই দেখবেন, পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই সমৃদ্ধ হবে। আসুন সবাই মিলে আমরা আরো একবার প্রণাম জানাই প্রফুল্লচন্দ্র রায়ের চরণে। ওনার মতো মানুষকে আমরা আজকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত। আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার, শুভরাত্রি।